সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অর্থনীতি প্রথম পত্রের অ্যানালাইসিস ক্লাসে আপনাদেরকে স্বাগতম। ইতিমধ্যে বিজনেস টাইটানের পেজ থেকে আপনারা নিশ্চয়ই সবাই আমাকে পরিষ্কারভাবে দেখতে এবং শুনতে পাচ্ছেন। আজকের এই ক্লাসে আমরা কথা বলার এবং ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব আমাদের অর্থনীতি প্রথম পত্র। অর্থনীতি আমাদের অনেকের কাছেই ভীষণ ভয়ের একটি সাবজেক্ট। বলা যেতে পারে আমরা অনেকেই এই সাবজেক্টটিকে একটু অন্যরকম দৃষ্টিতে দেখার চেষ্টা করি, কেননা আমাদের অনেকেরই এই সাবজেক্টটির বিভিন্ন চ্যাপ্টারে বিশেষ দুর্বলতা রয়েছে। অথচ আমরা যদি একটু প্রশ্নপত্র ব্যাখ্যা করার চেষ্টা করি এবং বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের নির্দিষ্ট কিছু চ্যাপ্টার থেকে এবং নির্দিষ্ট কিছু পরিমাণেই প্রতি বছর প্রশ্ন থাকে। অর্থাৎ আমাদের শর্ট সিলেবাসে যে 6টি চ্যাপ্টার আছে, 6টি চ্যাপ্টার থেকে একদম ধরে ধরে বলে দেওয়া যায় কোন কোন প্রশ্ন আসবে এবং বলে দেওয়া যেতে পারে কোন কোন টপিকে প্রশ্ন আসবে। সেই টপিকগুলোর আলোচনাই আজকের এই ক্লাসে আমরা করার চেষ্টা করব। এর পাশাপাশি আমরা আমাদের আজকের এই ক্লাসটিতে অনেকগুলো বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করার চেষ্টা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, যাদের যাদের অর্থনীতি বিষয়টি রয়েছে এবং যাদের যাদের অর্থনীতি বিষয়ের সমস্যা আছে, তারা ইতিমধ্যেই খাতা কলম খুলে বসে পড়তে পারো আমাদের এই ক্লাসের সাথে। একই সাথে তোমাদের কাছে আন্তরিকভাবে একটি অনুরোধ থাকবে, এই ক্লাসটি তোমার বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে, সহপাঠীদের সাথে একটু শেয়ার করে নেওয়ার জন্য। এবং যারা যারা এই ক্লাসটি দেখছো, একটু মন্তব্যের ঘরে জানাবে তুমি কোথা থেকে দেখছো, এবং একই সাথে অর্থনীতি প্রথম পত্রের যে কোনো বিষয়ের উপরে যদি তোমার থেকে থাকে কোনো প্রশ্ন, সেটিও জানাতে পারো আমাদেরকে মন্তব্যের ঘরে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা মূল ক্লাসে প্রবেশ করি। তাহলে আজকের এই ক্লাসে আমরা দেখার চেষ্টা করব ইকোনমিক্স ফার্স্ট পেপার। ইকোনমিক্স ফার্স্ট পেপারের উপরে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করব। তাহলে চলো আমরা প্রথম স্লাইডটাতে একটু দেখার চেষ্টা করি। প্রথম স্লাইডে একদমই আমাদের পরিষ্কার যেই সত্যিকারের যে ব্যাপারটা আমরা সবাই মোটামুটি জানি, সেই কথাটি লেখা আছে এখানে, বা প্রথম স্লাইডটাতে বলার চেষ্টা করছে আমাদের পরীক্ষার মান বন্টনটা। আমাদের পরীক্ষার মান বন্টনটা যেটা মোটামুটি আমাদের জানতে আর কারো বাকি নেই, আমরা প্রত্যেকে এই মান বন্টনের সাথে পরিচিত। আমরা সবাই জানি আমাদের পরীক্ষাতে 30টা মার্কের এমসিকিউ প্রশ্ন আসবে। আমাদের 30 মার্কের এমসিকিউ প্রশ্ন আসবে, আপনাদেরকে নৈর্ব্যক্তিক প্রশ্ন দাগাতে হবে। এর পাশাপাশি সৃজনশীল প্রশ্ন থাকছে 60টা সৃজনশীল প্রশ্ন আমাদেরকে অ্যান্সার করতে হয়, 70 নম্বরের 60টা সৃজনশীল প্রশ্ন। এই নিয়ে মোট 100 মার্কের একটা পরীক্ষা আমাদেরকে দিতে হবে এইচএসসিতে। আমাদের এইচএসসিতে অর্থনীতি থেকে 100 মার্কের মতো একটি পরীক্ষা অর্থনীতি প্রথম পত্র থেকেই উত্তর করতে হবে। এরপর আমরা যদি আরেকটু আগাই, আমাদের এই যে সৃজনশীল প্রশ্ন আছে 70 নম্বরের, এখানে কি আসতে পারে? আমরা সবাই জানি বর্তমানে আমাদের যে শর্ট সিলেবাস আছে বা সংক্ষিপ্ত সিলেবাস আছে, সেখানে চ্যাপ্টার আছে মোট 6টা। আমাদের 6টি চ্যাপ্টার আছে বা আমাদের 6টা অধ্যায় আছে। যে অধ্যায়গুলোর মধ্যে থেকে আমরা খুব সুন্দর করে জানি অধ্যায়ের একদম শুরুতে মানে বইটার একদম শুরুতে আমাদের প্রথম 4টি অধ্যায়। 6টি অধ্যায়ের মধ্যে আমরা সবাই জানি প্রথমেই আছে 4টি অধ্যায়, বইয়ের প্রথম 4টি অধ্যায়। যেই 4টি অধ্যায় বলা যেতে পারে আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই অনেকভাবে ফাঁকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ইন্টারমিডিয়েটের লাইফে বা আমাদের কলেজ জীবনে। সো যারা যারা আমরা ফাঁকি ঝুঁকি দিয়েছি, তাদের প্রতি এটা একটা সিক্রেট টিপ বলা যেতে পারে। আপনি যদি প্রথম 4টা অধ্যায়ও খুব ভালোভাবে পড়ে ফেলেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি 70-এর মধ্যে 70 মার্কে তুলে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ চ্যাপ্টার আছে 6টা, কিন্তু আপনি যদি প্রথম 4টা অধ্যায় ভালো করে পড়েন, তাহলে সেখান থেকেই আপনি 70 মার্ক কমন ফেলে দিতে পারবেন। এরপর আসলে আমরা যাওয়ার চেষ্টা করি। এরপর প্রথম 4টা অধ্যায়ের পর আমাদের বইয়ের একদম শেষের দিকে যে 2টি চ্যাপ্টার আছে, অর্থাৎ আপনি বুঝতেই পারছেন আমি কার কথা বলছি, আমাদের নবম দশম। এই নবম এবং দশম অধ্যায় হচ্ছে আমাদের শেষ 2টি অধ্যায়, যেখানে একটি অধ্যায়ের মধ্যে আমরা জানি জাতীয় আয় ব্যয় নিয়ে কথা বলা হয়েছে, আরেকটি অধ্যায়তে মুদ্রা
এবং ব্যাংক নিয়ে কথা হয়েছে, মুদ্রা এবং ব্যাংক নিয়ে কথা হয়েছে। আজকের এই ক্লাসে আমরা এই 6টি অধ্যায় সম্পর্কে বিস্তারিত দেখার চেষ্টা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা এই 6টি অধ্যায়ের একটু দেখার চেষ্টা করি। তাহলে শুরুতেই প্রথম অধ্যায়। আসুন প্রথম অধ্যায় নিয়ে আমরা একটু কথা বলি। আমাদের যে প্রথম অধ্যায়টা আছে আমরা প্রত্যেকে খুব ভালো করে জানি, আমাদের খুবই সহজ এবং আমাদের বলা যেতে পারে ভালোভাবে একটা পাস মার্ক তোলার, আমাদের যাদের যাদের দুর্বলতা আছে তাদের পরীক্ষার শুরুতেই পাস মার্ক তুলে ফেলার অন্যতম একটা হাতিয়ার হচ্ছে এই প্রথম অধ্যায়। এই অধ্যায় পারি না, এই অধ্যায় বোঝে না, এরকম একজন শিক্ষার্থী আমার মনে হয় নেই। ঠিক আছে, এই অধ্যায় থেকে প্রতি বছর প্রশ্ন আসছে। আমরা যদি একটাবার তাকাই, ফার্স্টে আমরা সিকিউ পার্টটার দিকে বা সৃজনশীল প্রশ্ন পার্টটার দিকে তাকানোর চেষ্টা করব এবং দেখব প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসছে। কোনো বছর আপনি পুরো আমাদের লিস্টটা দেখেন, কোনো বছরই আপনি বলতে পারবেন না যে ভাই প্রশ্ন আসে নাই। প্রতি বছরই প্রশ্ন আসছে। ঠিক আছে, 2017 সালে সে পুরনো হিসাব বাদ দিয়ে আপনি প্রত্যেকটা বছর দেখেন, প্রতি বছর আসছে। দেখেন ফার্স্টে 2023 সালে একদম নিকটের কথা আমরা বলছি। ঠিক আছে, 2024 সালে আমরা জানি পরীক্ষা কিছুদিন হওয়ার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরীক্ষা বাতিল হয়ে গেছিল। তার কারণে 2024 সালে আমাদের এই সাবজেক্টটাতে পরীক্ষাই হয় নাই। সো 2024 সালে এই কারণে বাদ গেছে। এর পরবর্তীতে 2021 আর 20 সালে পূর্ণবিন্যাসকৃত যে সিলেবাসটা ছিল সেখানে হচ্ছে 2021 সালে সিলেবাস অধ্যায়টা অন্তর্ভুক্ত ছিল না 21-এ, আর হচ্ছে 2020 সালে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। আমরা সবাই জানি করোনার একটা মহামারী ছিল, যে কারণে সে বছরটাতে বাদ গেছে। করোনা আর হচ্ছে পূর্ণবিন্যাসকৃত সিলেবাসে এই চ্যাপ্টারটা বাদ পড়ে যায়। তাহলে এই বছরগুলো বাদ দিয়ে অন্যান্য বছরের কি অবস্থা ছিল একটু দেখেন। অন্যান্য বছরে মানে 2024 সালে এই বিষয়ের বোর্ড পরীক্ষা না হলেও 2023-এ আপনি খেয়াল করে দেখেন প্রতিটা বোর্ডে, ঢাকা বোর্ডে 2টা প্রশ্ন আসছে, ময়মনসিংহে 2টা আসছে, রাজশাহীতে 2টা আসছে, দিনাজপুরে 2টা আসছে, কুমিল্লাতে 2টা আসছে। প্রত্যেকটা বোর্ডে 2টা করে প্রশ্ন ছিল। যেই বোর্ডগুলোতে কম আসছে সেখানে যেমন হচ্ছে আমাদের চট্টগ্রামে, ঠিক আছে, চট্টগ্রামে 1টা প্রশ্ন আসছে, সিলেটে 2টা আসছে, যশোরে 2টা, বরিশালেও 2টা। তার মানে আমরা মোটা দাগে যে কথাটা বলতে পারি এই অধ্যায় থেকে, অর্থাৎ একদম সহজ কথাবার্তা, আমাদের অর্থনীতি বইয়ের যে প্রথম অধ্যায় আছে, কোনো যদি অবাক করা টাইপের প্রশ্ন না হয় তাহলে এই অধ্যায় থেকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনি 2টা সৃজনশীল প্রশ্ন পাবেন। দিস ইজ কনফার্ম কথাবার্তা। প্রশ্ন যদি একটু অবাক করা না হয়, প্রশ্ন যদি স্বাভাবিক প্যাটার্ন ফলো করে, তাহলে আপনি নিশ্চিত থাকুন 2টা সৃজনশীল প্রশ্ন আপনি প্রথম অধ্যায় থেকেই অ্যান্সার করতে আপনি পারবেন। ঠিক আছে, আপনি প্রথম অধ্যায় থেকেই হচ্ছে 2টা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে পারবেন। এরপর আপনি আসেন আমাদের এমসিকিউ পার্টের দিকে, অর্থাৎ আপনার কয়টা এমসিকিউ অ্যান্সার করতে পারবেন, কয়টা নৈর্ব্যক্তিক। আপনি দেখেন ঢাকা বোর্ডে আসছে 5টা, ময়মনসিংহে 3টা, রাজশাহীতে 6টা, আবার দিনাজপুরে 5টা, কুমিল্লাতে 6টা, চট্টগ্রামে 5টা, সিলেটে আসছে 3টা, যশোরে আসছে 5টা, বরিশালে আসছে 6টা। তার মানে মোটা দাগে আমরা যদি এটা মানে সাম আপ করার চেষ্টা করি, এটা গড় দেখার চেষ্টা করি, তাহলে আমরা মোটা দাগে বলে দিতে পারি যে ভাই এমসিকিউ আমি 6টা, দেখেন অনেকবার কিন্তু 6টা আসছে, যে লাস্টে 6টা ছিল, তারপর এখানে 6টা ছিল। আমি 6টা ধরবই না, আমি ভাই 5টা প্রশ্ন অন্তত পক্ষে এখান থেকে পাবো, 5টা প্রশ্ন অন্তত পক্ষে এখান থেকে পাবো। প্রশ্ন যদি সহজ হয় তাহলে অবভিয়াসলি 5টা প্রশ্ন এখান থেকে থাকবেই। তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই যে চ্যাপ্টারটা আছে প্রথম অধ্যায়ের উপরে আমরা আমাদের 2টা সৃজনশীল প্রশ্ন, 5টা এমসিকিউ প্রশ্ন খুব সহজে অ্যান্সার করতে পারবো যদি এই অধ্যায়টা পড়ার চেষ্টা করি ভালোভাবে। এরপর আমাদের এই কথার প্রমাণ হিসাবে বিগত বছরের প্রশ্ন আমরা দেখতে পারি 5টা করে প্রশ্ন প্রত্যেকবারই ছিল, একবার 4টা আসছে, 5টা 4টা, কমলে 3টা, 5টা 6টা। সো প্রশ্ন ছিলই। দেখেন সিকিউতে 2টা, মোস্ট অফ দ্য টাইম 2টা করে প্রশ্ন অবশ্যই ছিল। তাহলে আমাদের সিদ্ধান্ত চলে এসছে প্রথম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসবে 2টা, এমসিকিউ প্রশ্ন আসবে 5টা। প্রথম অধ্যায়ের এগুলো থেকে প্রশ্ন হচ্ছে
কোন টপিকগুলো থেকে প্রশ্নগুলো আসে। প্রশ্নটা হচ্ছে ভাই কোন টপিকগুলো থেকে আসে। আসুন এবার আমরা টপিকগুলো দেখার চেষ্টা করি যে কোন টপিক থেকে আসে। প্রশ্ন কয়টা আসে জানা হয়ে গেছে আমাদের প্রথম অধ্যায় থেকে। এবার একটু দেখব কোন টপিক থেকে বা কোন বিষয় থেকে আসে। আসুন একটু দেখি আমাদের এইবার আমরা দেখার চেষ্টা করছি কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে। ফার্স্টেই আমাদের যেটা বলেছে দুষ্প্রাপ্যতা, আমাদেরকে বলেছে দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাব। দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাবের ব্যাখ্যা আমরা পরিষ্কার করে এই ব্যাপারটা পড়ে এসেছি। অর্থনীতির দুটি মৌলিক সমস্যা আছে। অর্থনীতির কয়টি ভাই? আমরা এগুলোকে কি বলি? অর্থনীতির মৌলিক সমস্যা। এগুলোকে আমরা বলে থাকি অর্থনীতির মৌলিক সমস্যা। আপনি দেখেন এই অধ্যায়টার নাম কি ছিল, একটু বুঝি আমরা। এই অধ্যায়টার নাম কি ছিল? এই অধ্যায়টার নামই ছিল ভাই অর্থনীতির মৌলিক সমস্যা। যে দেখেন মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এটাই ছিল অধ্যায়ের নাম। সো দ্যাটস ওয়াই আমরা বুঝতেছি দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাব এগুলা কি? এগুলো হচ্ছে অর্থনীতির মৌলিক সমস্যা। এখন অসীম অভাব জিনিসটা কি? আমাদের মানুষদের অভাবের কোনো সীমা নাই, আমাদের অসীম, অভাবটা অসীম। এই অসীম অভাবের বিপরীতে সম্পদ। অসীম অভাবের বিপরীতে কি ভাই? সম্পদ। সম্পদ কি? সম্পদ কিছুটা কম। অসীম অভাবের বিপরীতে সম্পদ কিছুটা কম। তাহলে সম্পদের কি আছে? সম্পদের আছে কমতি, সম্পদের আছে ঘাটতি। অসীম অভাবের বিপরীতে সম্পদের আছে কমতি, সম্পদের আছে ঘাটতি। এই যে অসীম অভাবের বিপরীতে সম্পদের কমতি, সম্পদের ঘাটতি, এটাকেই বলা হয় দুষ্প্রাপ্যতা। এটাকে কি বলে ভাইয়া? এটাকেই বলা হয় দুষ্প্রাপ্যতা। অসীম অভাবের বিপরীতে সম্পদের কমতিকে, সম্পদের ঘাটতিকে দুষ্প্রাপ্যতা বলা হয়। আমাদের অনেক অভাব, তার বিপরীতে এটাকে বলে দুষ্প্রাপ্যতা। এখন এই যে দুষ্প্রাপ্যতা আছে এবং আমাদের যে সীমিত সম্পদ আছে, তার কারণে একটা সমস্যা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে নির্বাচন। সেটা কি ভাই? নির্বাচন। নির্বাচন মানে কি? নির্বাচন মানে হচ্ছে আমার এই যে কম কম সম্পদ আছে, আমার কম কম সম্পদ আছে, এই কম সম্পদকে এমনভাবে বন্টন করতে হবে, কম সম্পদকে এমনভাবে বন্টন করতে হবে যেন সেটা থেকে আমার সবচেয়ে বেশি অভাব পূরণ হয়। কম সম্পদকে এমনভাবে বন্টন করতে হবে যেন সেটা থেকে সবচেয়ে বেশি অভাব পূরণ হয়। অর্থাৎ কম সম্পদ থেকে সবচেয়ে বেশি উপযোগ। যদিও এখানে আমাদের উপযোগের ধারণাটা ক্লিয়ার করে নাই, এটা ক্লিয়ার করবো আমরা দ্বিতীয় চ্যাপ্টারে। উপযোগ আমি পাই, কম সম্পদ থেকে সবচেয়ে বেশি উপযোগ পাই, এমনভাবে ওই দ্রব্যটা, ওই সম্পদটা বন্টন করে দিতে হবে। আর এই ব্যাপারটার নামই হচ্ছে নির্বাচন। এই ব্যাপারটার নামই হচ্ছে নির্বাচন। আমাদের সাথে যারা ক্লাসটা একটু দেখছেন তারা একটু কমেন্ট করে জানান আপনি দুষ্প্রাপ্যতা এই ব্যাপারটা ক্লিয়ার কিনা। আপনি নিশ্চিত থাকেন ভাই কোনো না কোনো একটা বোর্ডে দুষ্প্রাপ্যতা কি এই প্রশ্ন আপনি পাবেন। কোনো না কোনো একটা বোর্ডে দুষ্প্রাপ্যতা কি এই প্রশ্নটা থাকবে। আপনারা একটু জানাতে পারেন নির্বাচন এইটা বলতে কি বোঝায়, এই ব্যাপারটা আপনি পরিষ্কার করে বুঝতে পেরেছেন কিনা। আপনারা একটু মন্তব্যের ঘরে আমাদেরকে কমেন্ট করে একটু জানাবেন যে আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, এরপর আমরা একটু সামনে আগে। নির্বাচনজনিত সমস্যার পরিপ্রেক্ষিতে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা সমূহ এইটা আসতে পারে। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, নির্বাচনজনিত সমস্যার পরিপ্রেক্ষিতে মৌলিক অর্থনৈতিক সমস্যা এর পাশাপাশি আমাদের একজন অত্যন্ত পরিচিত অর্থনীতিবিদ আছেন যাকে আমরা বলে থাকি আধুনিক অর্থনীতির জনক। আধুনিক অর্থনীতির জনক, আধুনিক অর্থনীতি, আধুনিক অর্থনীতির জনক যে মানুষটা আধুনিক অর্থনীতির জনক, যাকে আমরা বলতে পারি আমাদের সবার পরিচিত P.A. স্যামুয়েলসন। আমাদের অত্যন্ত পরিচিত মানুষ P.A. স্যামুয়েলসন। ওনার মতে, P.A. স্যামুয়েলসনের মতে অর্থনীতির মৌলিক সমস্যা দুইটি না। আমরা এখানে দেখেছি অর্থনীতির মৌলিক সমস্যা হচ্ছে দুটি, দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাব। ওনার মতে, P.A. স্যামুয়েলসনের মতে দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাব এইটা সমস্যা না। ওনার মতে অর্থনীতির মৌলিক সমস্যা হচ্ছে তিনটা। অর্থনীতির মৌলিক সমস্যা হচ্ছে তিনটা। উনি এটা কিভাবে ভাগ করেছেন? উনি এই তিনটা সমস্যাকে ভাগ করেছেন উৎপাদনের বেসিসে বা উৎপাদনের ভিত্তিতে। কি উৎপাদন করা হবে এইটা একটা সমস্যা, কেন উৎপাদন করা হবে, কেন উৎপাদন করা হবে বা কার জন্য উৎপাদন করা হবে, এবং সর্বশেষ হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। সো
পি এ স্যামুয়েলসন সাহেবের মতে অর্থনীতির মৌলিক সমস্যা হচ্ছে তিনটি। কিসের ভিত্তিতে তিনটি সমস্যা? তিনি এই তিনটি সমস্যাকে ভাগ করেছেন উৎপাদনের বেসিসে। তিনি এই তিনটি সমস্যাকে ভাগ করেছেন উৎপাদনের বেসিসে। এরপর আমরা জানি এই অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আছে অর্থ ব্যবস্থা। কি আছে ভাইয়া? এই অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক অর্থ ব্যবস্থা। অর্থ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা আমাদের প্রত্যেকের একদম মুখস্থ, আমাদের প্রত্যেকের জানা আছে অর্থ ব্যবস্থা কত রকম হতে পারে। আমরা জানি অর্থ ব্যবস্থা হচ্ছে ভাইয়া চার রকম। চার রকম অর্থ ব্যবস্থা আমরা আমাদের সমাজে দেখতে পাই। আমরা সবাই এটা পারি। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এর পরবর্তীতে রয়েছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এর পরবর্তীতে রয়েছে আমাদের দুইটা মিলিয়ে ধনতন্ত্র আর সমাজতন্ত্র দুইটা মিলিয়ে মিশ্র, দুইটা মিলিয়ে কি অর্থ ব্যবস্থা? মিশ্র অর্থ ব্যবস্থা। এবং সবশেষে আছে ভাইয়া ইসলামিক, সবশেষে আছে ইসলামিক অর্থ ব্যবস্থা, সবশেষে আছে ইসলামিক অর্থ ব্যবস্থা। তাহলে এই চার রকম অর্থ ব্যবস্থা আছে। আমাদের পরীক্ষাতে এই চার অর্থ ব্যবস্থার ব্যাখ্যা, বৈশিষ্ট্য, সুফল, কুফল এগুলো আসতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়টা। আর আমি মোটা দাগে আমি একদম স্পষ্ট করে বলে দিতে চাই যেটা আসবেই, যেটা ভাইয়া আসবেই এই অধ্যায়ের উপরে, সেটা হচ্ছে পিপিসি। পিপিসি তোমরা যারা এই ক্লাসটা দেখছো এবং পরবর্তীতে ক্লাসটা দেখবা তাদের কাছে ভাই আমার বিনীতভাবে অনুরোধ, এইটা তুমি ভালো করে পড়ে যাবা। এইটা মোটামুটি আসবে, তুমি শতভাগ নিশ্চিত থাকবা এটা আসবেই। তোমরা যারা যারা এটা পড়ে যাবা নিশ্চিত থাকতে পারো 10 মার্কস তোমার একদম গ্যারান্টেড, তুমি নিশ্চিত পাবা, একদম গ্যারান্টি সহকারে আমরা বলতে পারি। স্যার একদম তোমাকে এটা মঞ্জুর করে দিবে, গ্যারান্টেড করে দিবে যে তোমার নামে 10 নম্বর দেওয়া হলো, ঠিক আছে? সো এই যে 10 নম্বর তোমাকে পেতেই হবে। এই টপিকটার উপরে প্রশ্ন আসবে পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, বা আমরা সবাই জানি উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা, উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা, এইটা থাকবেই পরীক্ষার হলে। তাহলে এই টপিকগুলো নিয়ে সাজানো হয়েছে আমাদের প্রথম অধ্যায়টি। এই টপিকগুলো নিয়ে সাজানো হচ্ছে আমাদের প্রথম অধ্যায়টি। আসো প্রথম অধ্যায়ের টপিকগুলো দেখা হলো, এবারে একটু এই অধ্যায়ের উপরে আমরা কিছু প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। আসো সামনের দিকে আগাই এবং কিছু প্রশ্ন সমাধান করি। ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি আমাদের অত্যন্ত পরিচিত একটা বোর্ড, যার নাম ময়মনসিংহ শিক্ষা বোর্ড। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে 2023-এ এই প্রশ্নটা আসছিল। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে 2023-এ আমরা এই প্রশ্নটা দেখতে পেয়েছি, যেখানে আমাদেরকে প্রথমেই জিজ্ঞেস করেছে ক নাম্বারে ব্যষ্টিক অর্থনীতি কি জিনিস। ব্যষ্টিক অর্থনীতি কি জিনিস? আমাদের সবার অত্যন্ত পরিচিত একটা কনসেপ্ট, এটা আমাদের সবার অতি পরিচিত একটা কনসেপ্ট। আমরা জানি আমাদের একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে অসলো। জায়গাটার নাম কি ভাইয়া? জায়গাটার নাম হচ্ছে অসলো, ঠিক আছে? সো এই অসলোতে একটা বিশ্ববিদ্যালয় আছে যেটা নাম অসলো বিশ্ববিদ্যালয়, আমরা সবাই পারি। এই অসলো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির, অসলো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির একজন অধ্যাপক আছে, বা ছিল, অবশ্য এখন নেই, আমরা সবাই এটা জানি। তার নাম হচ্ছে ভাইয়া র্যাগনার ফ্রিশ। অসলো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক র্যাগনার ফ্রিশ, অসলো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক র্যাগনার ফ্রিশ। এই মানুষটা অর্থনীতিকে দুইটি ভাগে ভাগ করেছেন। কতটি ভাগে? অর্থনীতিকে দুটি ভাগে ভাগ করেছেন তিনি। অর্থনীতিকে দুই ভাগে, অর্থনীতিকে দুই ভাগে ভাগ করেছেন। আমরা পারি এই যে দুইটা ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে ভাইয়া ব্যষ্টিক, একটা হচ্ছে ভাইয়া ব্যষ্টিক অর্থনীতি, আরেকটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। একটা হচ্ছে ভাইয়া ব্যষ্টিক অর্থনীতি, আরেকটা হচ্ছে ভাইয়া সামষ্টিক অর্থনীতি। আরো সহজ করে বললে, আরো সহজ করে বললে একটা হচ্ছে মাইক্রো, আরেকটা হচ্ছে ম্যাক্রো। একটা হচ্ছে মাইক্রো, আরেকটা হচ্ছে ম্যাক্রো। তাহলে আমরা একটু লিখে ফেলি, একটা মাইক্রো আর একটা হচ্ছে ম্যাক্রো। একটা মাইক্রো ইকোনমিক্স, একটা ম্যাক্রো ইকোনমিক্স। আরো সহজ করে বললে ভাইয়া মাইক্রো, মাইক্রো শব্দের অর্থটা হচ্ছে ক্ষুদ্র, মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। ম্যাক্রো, ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে বৃহৎ। তার মানে অর্থনীতির ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এন্টিটি বা ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানের যে অর্থ ব্যবস্থা নিয়ে যেটা কথাবার্তা বলে, সেটাকেই আমরা বলতে পারি ব্যষ্টিক অর্থনীতি।
সেটাকেই আমরা বলতে পারি ব্যষ্টিক অর্থনীতি। যেমন একজন ব্যক্তির আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ এই জাতীয় যা কিছু আছে, যেহেতু একজন ব্যক্তির নিয়ে কথা বলছি, বুঝতেই পারছো খুব ছোট্ট ক্ষুদ্র একটা একক নিয়ে কথা বলছি, তাহলে সেটাই হবে হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, সেটাই হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। তাহলে কে এইভাবে দুই ভাগে ভাগ করেছেন আমরা পড়ে এসেছি। রেগনার ফ্রিজ ভাগ করেছেন ব্যষ্টিক আর সামষ্টিক। ব্যষ্টিকের ইংরেজিটা কি? মাইক্রো। সামষ্টিকের ইংরেজিটা কি? ম্যাক্রো। তাহলে আমাদের পুরোটা দেখা হলো। এরপর আসো ভাইয়া পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন বলতেছে নির্বাচন সমস্যাটা, আমরা কিছুক্ষণ আগে এটা পড়ে আসছি সবাই। নির্বাচন সমস্যাটি মূলত কি কারণে উদ্ভূত? নির্বাচন সমস্যাটি মূলত কি কারণে উদ্ভূত ব্যাখ্যা করো। নির্বাচন সমস্যাটা কেন হয় এটার ব্যাখ্যা জানতে চাইছে। আমাদের সবার এই উত্তরটা জানা আছে। কেন হয়? কারণ আমরা সবাই এটার উত্তর জানি, আমাদের অভাব। আমাদের কি ভাই? আমাদের হচ্ছে অভাব অসীম। আমাদের অভাব অসীম। আমাদের অভাব অসীম। কিন্তু অভাব অসীম হলেও অভাব পূরণের উপকরণ অর্থাৎ সম্পদ, আমাদের অভাব অসীম হলেও আমাদের সম্পদ কি ভাই? সীমিত। আমাদের অভাব অসীম কিন্তু আমাদের সম্পদ হচ্ছে সীমিত। তাহলে অসীম অভাবের বিপরীতে এই সীমিত সম্পদকে এমনভাবে ভাগ করতে হবে, এমনভাবে বন্টন করতে হবে, এমন মানুষকে এটা দিতে হবে যে এটা প্রাপ্তির মাধ্যমে সর্বোচ্চ উপযোগ লাভ করবে। এই যে কাকে কতটুকু দিব, কাকে কতটুকু দিলে সর্বোচ্চ উপযোগ পাবে, এই ব্যাপারটাকেই বলা হয় হচ্ছে নির্বাচন। তাহলে নির্বাচনের সমস্যাটা আসতেছে কেন? কেন হচ্ছে নির্বাচন করতে সমস্যা হচ্ছে? কারণ আমাদের অভাব অসীম, আমাদের সম্পদ সীমিত। আমাদের অভাব অসীম, আমাদের সম্পদ সীমিত। এই হচ্ছে ব্যাখ্যাটা। এরপর আসো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন বলতেছে উদ্দীপকের আলোকে মিস্টার জন, উদ্দীপকে একজন মিস্টার জন নামে কেউ আছে আমি বুঝতে পারছি প্রশ্ন পড়ে। উদ্দীপকের আলোকে মিস্টার জনের দেশের অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো বা বৈশিষ্ট্য বর্ণনা করো। উদ্দীপকের আলোকে মিস্টার জনের দেশের বৈশিষ্ট্য বর্ণনা করো। এইটা হচ্ছে আমাদের তৃতীয় প্রশ্ন, 3 নাম্বার। আচ্ছা তাহলে আসো উদ্দীপকটা পড়ি। মিস্টার জনের ব্যক্তিগত বিনিয়োগ করে দেখো তিনি কি করতে চাচ্ছে ভাই? তিনি হচ্ছে ব্যক্তিগত বিনিয়োগ করতে চাচ্ছে। মিস্টার জন ব্যক্তিগত বিনিয়োগ ঠিক আছে করতে চাচ্ছে। এখন এই ব্যক্তিগত বিনিয়োগ করার উদ্যোক্তা হওয়ার তার প্রবল আগ্রহ, কিন্তু তার দেশে এটার কোনো সুযোগ নাই। তার দেশে এটার কোনো সুযোগ নাই। তাহলে আমরা সবাই এটা পারি কোন দেশে বা কোন অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে হচ্ছে এই রকম আমাদেরকে হচ্ছে কি বলা যেতে পারে এই উদ্যোক্তা হওয়ার বা ব্যক্তিগত বিনিয়োগ করার সুযোগ দেয় না? কোন অর্থ ব্যবস্থার মধ্যে? আমরা সবাই উত্তরটা পারি। এই অর্থ ব্যবস্থার নাম হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। অর্থ ব্যবস্থাটার নাম হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক, এইটার আবার আরেকটা নাম আছে, আমরা সবাই এটা পারি। সমাজতান্ত্রিকের পাশাপাশি আরো একটা নাম আছে নির্দেশমূলক। সমাজতান্ত্রিক আরেকটা নাম আছে ভাইয়া, সেটা হচ্ছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক বা হচ্ছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। তাহলে এর সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য বা এইটার যে সকল আরো বৈশিষ্ট্য আছে সেগুলো ব্যাখ্যা করব। এটা আমরা সবাই কিন্তু পারি। এটার আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে। যেমন আমরা জানি এই অর্থ ব্যবস্থার মধ্যে মানে সমাজতন্ত্রের মধ্যে কোনো শ্রমিক, কোনো কি ভাইয়া শ্রমিক শোষণ হবে না। শ্রমিক শোষণ হবে না। শ্রমিক শোষণ নাই। শ্রমিক শোষণ ক্রস, শ্রমিক শোষণ নাই। এর পাশাপাশি এখানে কোনো মূল্যস্ফীতি, এখানে কি ভাইয়া কোনো মূল্যস্ফীতি বা কোনো মুদ্রাস্ফীতি আমরা কি পাবো না ভাইয়া? দেখতে পাবো না। মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি নাই। মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি এই অর্থ ব্যবস্থাতে নাই। এর পাশাপাশি এই অর্থ ব্যবস্থার মধ্যে আমাদের একটা কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকবে যারা সবকিছু নিয়ন্ত্রণ করবে। তাহলে এই অর্থ ব্যবস্থায় একটা কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকে, কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকতে পারে। ঠিক আছে, এই অর্থ ব্যবস্থাতে এটা থাকতে পারবে। তাহলে এমন একটি অর্থ ব্যবস্থার নামই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, যেটির কথা এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কথা কে বলেছে আমাদেরকে? কার কাছে শুনলাম এগুলো? এই অদ্ভুতের কথাগুলো কে বলেছিল আমাদেরকে? এই অদ্ভুতের কথাগুলো আমাদেরকে বলছিল
কার্ল মার্কস। অদ্ভুতের কথাগুলো বলেছে আমাদেরকে কার্ল মার্কস। আমরা সবাই ওনার একটা বইয়ের কথা পড়েছি, দাস ক্যাপিটাল। দাস ক্যাপিটাল, দাস ক্যাপিটাল বইতে উনি আমাদেরকে এই অর্থ ব্যবস্থার সাথে পরিচয় করিয়েছিলেন। পরবর্তীতে সাবেক রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নে এই অর্থ ব্যবস্থা এসেছিল। এর পরবর্তীতে চীন, ভেনেজুয়েলা, ভিয়েতনাম এই দেশগুলোতে হচ্ছে আমরা এই অর্থ ব্যবস্থা দেখতে পেয়েছিলাম। তারপর আসলে আমরা পরের প্রশ্নে যাই। উদ্দীপকে মিস্টার জন এবং মিস্টার ব্রাউন, আরেকজন ব্যক্তির কথা বলেছে এখানে মিস্টার ব্রাউন, অর্থ ব্যবস্থার মিশ্রণ ঘটিয়ে কোন অর্থ ব্যবস্থা তৈরি করা যায়? দুইটার মিশ্রণ ঘটিয়ে কোনটা তৈরি করা যাবে? এখন প্রশ্ন হচ্ছে, আমি তো ভাইয়া জনের অর্থ ব্যবস্থার কথা জানি, ব্রাউনেরটার কি জানি? ব্রাউনের অর্থ ব্যবস্থা কি জানি? তাহলে সেটা তো জানি না। আসো উদ্দীপকটা পড়ে জানি। মিস্টার ব্রাউন, এই যে এখানে বলেছে মিস্টার ব্রাউন নিজ উদ্যোগে বিনিয়োগ করে, তিনি নিজ উদ্যোগে বিনিয়োগ করে প্রচুর মুনাফা, প্রচুর মুনাফা, শব্দটা ইম্পর্টেন্ট, প্রচুর মুনাফা, প্রচুর মুনাফা তিনি অর্জন করে। তাহলে আর আমার কিচ্ছু দেখার দরকার নেই, আমি জেনে গেছি মিস্টার জন সে ছিল, আগের বার দেখে এসেছি, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সে ছিল সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আর এই যে মিস্টার ব্রাউন, এই লোকটা হচ্ছে ভাইয়া আমি জেনে গেছি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। একজন হচ্ছে সমাজতান্ত্রিক, আরেকজন হচ্ছে ধনতান্ত্রিক। আমাকে প্রশ্ন করেছে দুইটার ঘটাতে হবে মিশ্রণ। কি করতে হবে? দুইটার ঘটাতে হবে মিশ্রণ। তাহলে সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক, আমি যদি দুইটার মিশ্রণ ঘটাই তাহলে আমি পাবো মিশ্র অর্থ ব্যবস্থা। আমি কি পাবো? আমি পাবো মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে আমরা মিশ্র অর্থ ব্যবস্থা তৈরি করা যাবে এবং মিশ্র অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আমরা বলে দিব, তাহলে উত্তরটা হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো, এত সহজ প্রশ্নটাই ময়মনসিংহ বোর্ডে 2023-এ আমাদেরকে প্রশ্ন করেছিল। এই সহজ প্রশ্নটাই ছিল ময়মনসিংহ বোর্ডে 2023 সালে। আসো, আশা করি প্রশ্নটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা এবার পরবর্তী প্রশ্নে যাব। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এবার আমাদেরকে আরেকটা প্রশ্ন করেছে। এটা আমাদেরকে পরিষ্কার করে বলছে এটা ঢাকা বোর্ডের প্রশ্ন। ঢাকা বোর্ডে 2019 সালে, 2019 সালে ঢাকা বোর্ডে এই প্রশ্নটা আমরা সলভ করার চেষ্টা করেছিলাম। কি প্রশ্ন করলো দেখি। আসো, প্রথমে বলতেছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। কি বললো? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আমরা সবাই উত্তরটা পারি। আমরা সবাই খুব ভালো করে জানি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা মানে হচ্ছে কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকবে না। কি থাকবে না? কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকবে না। বাজারে, বাজারে একটা বাজারের মধ্যে, একটা বাজারের মধ্যে চাহিদা, একটা বাজারের মধ্যে চাহিদা এবং যোগান, একটা বাজারের মধ্যে চাহিদা এবং যোগান, একটা বাজারের মধ্যে চাহিদা এবং যোগানের মাধ্যমে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে যে দাম নির্ধারিত হয়, একটা বাজারে চাহিদা এবং যোগানের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যে দাম নির্ধারিত হয় তাকেই বলা হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তাকে কি বলা হবে? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এরপর বলতেছে নির্বাচনে, নির্বাচন সমস্যা অর্থনীতিতে কেন গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটা আমরা আলাপ করব না, কারণ আগের স্লাইডে তুমি খেয়াল করে দেখো, তোমরা নিশ্চয়ই এটা দেখেছো, আগের স্লাইডে নির্বাচন সমস্যাটা আমি আলোচনা করে এসেছি। তাহলে এই স্লাইডে আর এটা দেখার দরকার নাই। আমরা পরের প্রশ্নে চলে যাব। বলতেছে 1 নম্বর সাহেবের বা প্রথমে যিনি আছেন, ওকে, দেশের উৎপাদন কৌশলের ধারণাটি ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে বলতেছে আর সাহেবের দেশটা ঘনবসতিপূর্ণ। সহজ কথা, আর সাহেবের দেশটা কিরকম? ঘনবসতিপূর্ণ। দেশটিতে সস্তায় শ্রমিক পাওয়া যায়, দেশটাতে সস্তায় মানে অনেক কমে সস্তায় শ্রমিক পাওয়া যায়, বিধায় উৎপাদন প্রতিষ্ঠান শ্রমিকের অধিক নিয়োগ হয়। তুমি কি মনে করতে পারতেছো এটা কি? আমাদের দুই প্রকার অর্থ ব্যবস্থা, মানে আলাদা করে আমাদের দুইটা জিনিস ছিল। একটা হচ্ছে ভাই শ্রম ঘন, একটা হচ্ছে কি ভাই শ্রম ঘন, আর একটা হচ্ছে মূলধনটা বেশি হয়। একটাতে শ্রম বেশি থাকে, একটাতে হচ্ছে মূলধন বেশি থাকে। ইংরেজিতে বললে একটা হচ্ছে লেবার ইন্টেন্সিভ আর একটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ। সো এই যে প্রথমটা মানে এখানে বোঝাচ্ছে আর, এখানে আর বোঝাচ্ছে আসলে আমরা বুঝতে পারছি আর সাহেবের দেশের উৎপাদন কৌশলের ধারণাটা ব্যাখ্যা করো। আর সাহেবের উৎপাদন কৌশলের ধারণা হচ্ছে শ্রম ঘন উৎপাদন ব্যবস্থা। এখানে বলা যেতে পারে লেবার ইন্টেন্সিভ, লেবার ইন্টেন্সিভ।
কম দামে লেবার পাওয়া যায়, তার কারণে শ্রমিকদেরকে এখানে বেশি খাটানো হয়, শ্রমিকরা বেশি খেটে এই অর্থব্যবস্থাতে জিনিসপত্র উৎপাদন করে। এরপর উদ্দীপকে উল্লেখিত উৎপাদন কৌশল সমূহের মধ্যে বাংলাদেশে ব্যবহৃত উৎপাদন কৌশলের সাদৃশ্য বৈসাদৃশ্য বলতে হবে। আচ্ছা, উদ্দীপকের প্রথমটা তো আমরা বুঝে গেছি, এইটা ছিল হচ্ছে শ্রমঘন। এরপর অপরদিকে অন্য আরেকজন সাহেবের কথা বলছে, তার দেশে উৎপাদনকারী আধুনিক প্রযুক্তির মাধ্যমে, কিসের মাধ্যমে? আধুনিক প্রযুক্তির মাধ্যমে। এবার আর শ্রমিকরা অনেক খাটতে হয় না, আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করা হয়। তাহলে প্রশ্ন করছে এই উৎপাদন ব্যবস্থাটা আমাদের মানে এই দুইটার মধ্যে কোনটা আমাদের দেশে হয়? আমরা বুঝতেই পারছি বাংলাদেশে প্রথমে যেটা বলেছে, মনে করো এটা আর, এটা মনে করো পি, আর সাহেব পি সাহেব, বাংলাদেশে হচ্ছে আর সাহেবেরটা ব্যবহৃত হয়। অর্থাৎ বাংলাদেশ হচ্ছে শ্রম ঘন, বাংলাদেশ হচ্ছে শ্রম ঘন। এইখানে কোনো প্রযুক্তিগত বা হচ্ছে এখানে তো আধুনিক প্রযুক্তির কোনো ব্যবহার আমরা দেখতে পাই না। আমাদের দেশে যেগুলো আধুনিক প্রযুক্তি সেগুলো অন্যান্য দেশের অনেক পুরাতন প্রযুক্তি, অন্যান্য দেশে অনেক আগে থেকে যেটা ছিল তারপর আমাদের দেশে সেটা আসে। সো দ্যাটস ওয়াই আমাদের দেশে এটা হচ্ছে প্রথমটা। একদমই সহজ কথা ছিল। তাহলে এই দুইটা প্রশ্ন আমরা দেখে ফেললাম। যেটা দেখিনি সেটা হচ্ছে পিপিসি। আমার নিশ্চিত ধারণা তোমাদের এটা সবার পারা, আমার নিশ্চিত ধারণা তোমরা এটা সবাই পারো। যদি এটা সবাই পারো একটু মন্তব্যের ঘরে জানিয়ে দাও তুমি কি ভাইয়া উৎপাদন সম্ভাবনা রেখা পারো কিনা। তোমরা যারা ক্লাসটা দেখছো একটু জানাবে উৎপাদন সম্ভাবনা রেখা তোমরা পারো কিনা। ঠিক আছে, এটা থেকেও প্রশ্ন থাকবে। আমরা দুইটা টপিক আলোচনা করে ফেলেছি, দুইটা প্রশ্ন দেখে ফেলেছি, আর আরেকটা প্রশ্ন যেটা আসবে সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। ঠিক আছে, আসো সামনে যাই। আমরা এবার দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভোক্তা এবং উৎপাদকের আচরণ। ভোক্তা যে কোনো একটা দ্রব্য উৎপাদিত হওয়ার পর ভোগ করে সেই হচ্ছে ভোক্তা। আর উৎপাদকটাকে যে ওই দ্রব্যটা তৈরি করে। আমাদের অনেকের কাছে এই চ্যাপ্টারটা একটু ভয়ের একটা চ্যাপ্টার, অথচ এই চ্যাপ্টারটা বলা যেতে পারে আমাদের পুরো বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। যদি তুমি হিসাব করো তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে দ্বিতীয় অধ্যায়, আমাদের পুরো বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তুমি বলতে পারো কিসের ভিত্তিতে গুরুত্বপূর্ণ? প্রশ্ন বেশি আসে সেটার ভিত্তিতে? উত্তর হচ্ছে না, প্রশ্ন এখান থেকেও ওই দুইটাই বা সর্বোচ্চ তিনটা আসতে পারে সৃজনশীলে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থনীতি বোঝার জন্য, তোমার ইকোনমিক্সের মাইন্ড ক্লিয়ার করার জন্য, তোমার মাথাটা ব্রেনটা মনটা পরিষ্কার করার জন্য, অর্থনীতির মতো করে চিন্তা করার জন্য যে অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় বা আমাদের 2 নম্বর চ্যাপ্টার। এখন এই 2 নম্বর চ্যাপ্টারটাতে দেখো তুমি একটু প্রত্যেকটা বছর আমরা একটু এগিয়ে গেছি, এগোনো যাবে না, এটা আগে আলোচনা করব। প্রতিটা বছর তুমি দেখো ভাইয়া 2023 সাল ঢাকা বোর্ডে 2টা প্রশ্ন, ময়মনসিংহ বোর্ডে 2টা প্রশ্ন, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড। মানে তুমি দেখতে পাচ্ছ কুমিল্লা বোর্ডে এসে কুমিল্লার মানুষজন কঠিন প্রশ্ন করতে ভালোবাসে, তারা 3টা প্রশ্ন করেছে। বাট ওনারা 3টা প্রশ্ন না করলেও অন্যরা প্রত্যেকে এই দ্বিতীয় অধ্যায় থেকে 2টা করে সৃজনশীল মাস্ট। দ্বিতীয় অধ্যায় থেকে ভাইয়া তুমি নিশ্চিত থাকতে পারো দ্বিতীয় অধ্যায় থেকে 2টা সৃজনশীল প্রশ্ন তোমার নিশ্চিত। দ্বিতীয় অধ্যায় থেকে তোমার 2টা সৃজনশীল প্রশ্ন আসবেই, কনফার্ম কথাবার্তা। এবারে তুমি যদি ভাইয়া এমসিকিউ পার্টের দিকে তাকাও, তাহলে দেখো, তুমি শুধু দেখো ঢাকা বোর্ডে 5টা, ময়মনসিংহে 8টা, রাজশাহীতে 6টা, দিনাজপুরে 6টা, কুমিল্লা বোর্ড তারা অলওয়েজই কঠিন প্রশ্ন করবে, তারা বেড়ে গিয়ে প্রশ্ন করেছে 7টা। ভাই 7টা, একটা অধ্যায় থেকে তারা 7টা প্রশ্ন করছে। তুমি বোঝো এই চ্যাপ্টারটার গুরুত্ব। চট্টগ্রাম বোর্ডে আমাদের প্রশ্ন আসছে হচ্ছে 6টা, সিলেট বোর্ডে 6টা, যশোর বোর্ডে আসছে 5টা। বরিশালের মানুষজন সহজ প্রশ্ন ভালোবাসে, তাই তারা প্রশ্ন করে দিচ্ছে কম 4টা। তাহলে তুমি কি বুঝতে পারতেছো ভাই, গড়ে বেশিরভাগ জায়গাতে 6 6 6 6, বেশিরভাগ জায়গাতে আমরা দেখতে পাচ্ছি 6 আসছে, কোথাও 6 থেকে বেশি 7 8 7 8। তাহলে আমি বলতে পারি এখানে 5 থেকে
6টা প্রশ্ন থাকে। আমরা কি বলবো, 5 থেকে 6টা প্রশ্ন থাকে। তাহলে এটা কনফার্ম কথাবার্তা যে আমার দ্বিতীয় অধ্যায় থেকে কতটি প্রশ্ন আসবে আমাদের সবার ক্লিয়ার, আমাদের সবার এটা ক্লিয়ার। তুমি যদি আমার কথা বিলিভ না করো ভাইয়া, 2022 দেখো, দেখো প্রতিবার 2টা আসছে কিনা, প্রতিবার 2টা আসছে কিনা। শুধুমাত্র যশোর বোর্ডে একটু সহজ প্রশ্ন করেছিল, একটা প্রশ্ন করেছিল। এরপর তুমি দেখো 2021-এ 3টা করে আসছে ভাই। তোমার কি বলবো, 2টা না 3টা করে আসছে, দেখো 3টা করে আসছে। সো তার মানে তুমি বুঝতেছো প্রশ্ন থাকবেই। তাহলে এবার আসো প্রশ্ন কি থাকে একটু দেখার চেষ্টা করি। আমরা প্রশ্ন সমাধান করার এবার চেষ্টা করি। আসো প্রশ্ন সমাধান করি। আমরা এই অধ্যায় মানে দ্বিতীয় অধ্যায়ের উপরে প্রশ্ন সমাধান করব। এই অধ্যায়ের উপরে প্রশ্ন সমাধানের আগে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর একটা, সেটা হচ্ছে উপযোগ। সেটা হচ্ছে ভাইয়া উপযোগ। উপযোগের ইংরেজি আমরা সবাই পারি। উপযোগের ইংরেজি হচ্ছে ইউটিলিটি। উপযোগের ইংরেজি হচ্ছে ভাইয়া ইউটিলিটি। এই মুহূর্তে আমাদের সাথে প্রায় 10 জনের কাছাকাছি শিক্ষার্থী ক্লাসটা দেখছেন। তাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি বলতে পারেন উপযোগ কাকে বলে? আপনাদের কাছে আমার প্রশ্ন, উপযোগ কাকে বলে? যারা ক্লাসটা দেখছেন তারা বলতে পারেন কিনা উপযোগ কাকে বলে? আমরা দেখতে পাচ্ছি আমাদের ইতিমধ্যে প্রায় 5 জন শিক্ষার্থী আমাদের ক্লাসে রয়েছেন। তাদের কাছে প্রশ্ন, উপযোগ কাকে বলে? আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি সাহায্য করছি। উপযোগ হচ্ছে ভাই কোনো একটা বস্তুর, উপযোগ হচ্ছে কোনো একটা বস্তুর বা কোনো একটা দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। অভাব পূরণের ক্ষমতা অর্থাৎ ধরেন এই যে ভাই আমি আপনাকে পড়াচ্ছি, তাহলে আপনার পড়ালেখার বা জ্ঞানের যে অভাবটা পূরণ হচ্ছে, এটাই হচ্ছে আমার পড়ানোর উপযোগ। এটাই হচ্ছে আমার পড়ানোর উপযোগ। আপনার ভীষণ খিদা পেয়েছে, আপনি তখন মচমচ করে একটা সিঙ্গারা খেয়ে ফেললেন। এই যে সিঙ্গারাটা খেলেন, এই সিঙ্গারাটা খাওয়ার মধ্য দিয়ে আপনার যতটুকু ক্ষুধা পূরণ হয়েছে, সেটাই হচ্ছে আপনার ওই সিঙ্গারাটার উপযোগ। আমরা দেখতে পাচ্ছি আমাদের এমডি রোহিত ইসলাম ভাই চমৎকার, উনি চমৎকার করে বলতেছে ভাই অভাব পূরণের ক্ষমতা। উপযোগ কাকে বলে? অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ। একদম কারেক্ট উত্তর, একদম সঠিক। তিনি যে বলতেছেন এই যে অভাব পূরণের ক্ষমতা, এই যে সিঙ্গারাটা খেয়েছি, আমার যতটুকু অভাব পূরণ করতে পেরেছে ওই সিঙ্গারাটা, ওটাই সিঙ্গারার উপযোগ। আমার ভীষণ তৃষ্ণা পেয়েছে, আমি 1 ঢোক পানি খেলাম, ওই 1 ঢোক পানি আমার যতটুকু তৃষ্ণা নিবারণ করে, ওটাই হচ্ছে ওই পানিটার উপযোগ। মনে করেন আপনার ভীষণ মন খারাপ, আপনি বসে বসে একটা মনে করেন গজল শুনলেন, ইসলামিক গজল হতে পারে, বা আপনার ধর্মীয় কোনো একটা গান শুনলেন, তাহলে ওই ধর্মীয় সঙ্গীতটা, ওই গজলটা আপনার যতটুকু মন ভালো করেছে, ওটাই হচ্ছে তার উপযোগ, ওটাই হচ্ছে তার উপযোগ। আর এই উপযোগকে ইংরেজিতে বলার চেষ্টা করছে ভাইয়া ইউটিলিটি। আবার এই উপযোগ বিভিন্ন রকম হতে পারে। যেমন আমি আপনাকে কয়েকটা উপযোগের সাথে পরিচয় করাই। যেমন মনে করেন রূপগত উপযোগ। কি হতে পারে ভাইয়া? রূপগত উপযোগ হতে পারে কালগত। কাল মানে হচ্ছে সময়, সো কালগত বা সময়গত উপযোগ। কালগত বা সময়গত উপযোগ হতে পারে অবস্থান প্লেস, অবস্থান বা স্থানগত উপযোগ। তাহলে কালগত, সময়গত, অবস্থানগত বা স্থানগত, রূপগত, এমন অনেকগুলো উপযোগ হতে পারে। আবার উপযোগকে আমরা আরেকটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, উপযোগকে আমরা ভাগ করতে পারি। মনে করেন যদি একটা বস্তু, কয়টা বস্তু? একটা, ঠিক আছে। অথবা মনে করেন আমাদের কি বলা যেতে পারে, একদম ফার্স্ট যে বস্তুটা, প্রথম যে বস্তুটা, সেটার উপযোগ হিসাব করছি, তাহলে আপনি ভাগ করতে পারেন এটাকে প্রাথমিক উপযোগ বলে। কি বলে? প্রাথমিক উপযোগ, প্রাইমারি ইউটিলিটি। এরপর আপনি মনে করেন কয়েকটা দ্রব্যের উপযোগ একসাথে, তাহলে আপনি সেটাকে বলতে পারেন মোট উপযোগ। সেটাকে আপনি কি বলতে পারেন ভাই? মোট উপযোগ। আবার মনে করেন সর্বশেষ 1 একক থেকে আপনি যে উপযোগটা পেয়েছেন, সেটাকে আপনি বলতে পারেন প্রান্তিক উপযোগ। সেটাকে আপনি কি বলতে পারেন? প্রান্তিক উপযোগ। তাহলে প্রাথমিক উপযোগ, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, এগুলো আমাদেরকে জানতে হয়। আর আমাদের পরীক্ষার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে মোট এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক। মোট
ও প্রান্তিক উপযোগের সম্পর্ক নির্ণয় করো, এবং সম্পর্ক শুধু নির্ণয় করলে হবে না, এগুলো আপনাকে পার্থক্যগুলো অবশ্যই অবশ্যই ছক আকারে আপনাকে দেখাতে হবে। পাশাপাশি আপনাকে লেখচিত্র বা রেখাচিত্র অঙ্কন করো, আপনাকে অঙ্কন করে এটা দেখাতে হবে। আপনাকে এটা কি করতে হবে ভাইয়া? অঙ্কন করে দেখাতে হবে। অনেকগুলো বোর্ডে এই প্রশ্নটা থাকবে। এখানে 2টা স্টার দিয়েছে, আমি 2 স্টারে মানবো না, আমি এটাকে 3 স্টার করে দিব। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, কোনো না কোনো একটা বোর্ডে এই প্রশ্ন থাকবেই। 2-3টা বোর্ডেও একই প্রশ্ন আসতে পারে, 2-3টা বোর্ডেও এই একটা প্রশ্ন আসতে পারে। এরপর নিচে চলে আসি, দেখতে পাচ্ছি চাহিদা বিধি, আমাদের অত্যন্ত পরিচিত। কোনো একটা বস্তুর কি হয় ভাইয়া? দাম যদি বাড়ে, কোনো একটা বস্তুর দাম যদি বাড়ে, কোনো একটা বস্তুর দাম যদি বাড়ে, তাহলে সেই বস্তুটার আমাদের যে চাহিদা আছে বা যে ডিমান্ড আছে সেটা কমে যায়। কোনো বস্তুর দাম যদি বাড়ে, সেটা যে চাহিদা আছে সেটা কমে যায়। আবার উল্টো করে বলা যেতে পারে, দাম যদি কমে তাহলে যে ডিমান্ড আছে সে ডিমান্ডটা বাড়ে, দাম যদি কমে যায় তাহলে ডিমান্ডটা বেড়ে যায়। এই কথাটাকে বলা হয় চাহিদা বিধি। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই বিধি অনুসারে চাহিদা রেখা কেমন হয়? এটা কমেন্ট বক্সে জানান। আমাদের সাথে প্রায় 10 জনের কাছাকাছি শিক্ষার্থী আছেন, তাদের কাছে একটু প্রশ্ন, চাহিদা রেখা কোন আকৃতির হবে? একটু যারা ক্লাসটা দেখছেন ঝটপট মন্তব্য করে লিখে ফেলুন তো, চাহিদা রেখা কোন আকৃতির হয়? একদম বেসিক প্রশ্ন, একদম সহজ প্রশ্ন। চাহিদা রেখা কোন আকৃতির হয়? প্রশ্ন শুনে ভয় পেয়ে কমেন্টটা করে পালিয়ে গেলে কিন্তু হবে না, লিখতে হবে, আপনাকে জানান দিতে হবে যে আপনি পারেন এই ব্যাপারটা। একটু জানাবেন চাহিদা রেখা কোন আকৃতির হয়। আমি একে দেখাচ্ছি, আপনি লিখে জানিয়ে দিন। চাহিদা রেখাটা এই আকৃতির হবে, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভ। এই পাশটাতে আমরা রাখি হচ্ছে প্রাইসকে, এই পাশটাকে রাখি হচ্ছে কোয়ান্টিটিকে বা পরিমাণকে। আর চাহিদা রেখাটা আমরা দেখতে পাচ্ছি বাম থেকে ডানে নিম্নগামী। বাম থেকে ডানে কিরকম ভাইয়া? এটা নিম্নগামী। সহজ উত্তর। আচ্ছা, তারপর কি কি বিষয়ের মাধ্যমে চাহিদা নির্ধারিত হয়? চাহিদা নির্ধারক, স্বাধীন এবং অধীন চলক ব্যবহার করে চাহিদা অপেক্ষক তৈরি করা, চাহিদা অপেক্ষক গঠন করা। এরপর আমাদের চাহিদা সমীকরণ। কি সমীকরণ ভাইয়া? চাহিদা সমীকরণ। আমরা সবাই কিন্তু চাহিদার সমীকরণ পারি, ঠিক আছে না? আমরা সবাই এটা পারি, ঠিক আছে? সো চাহিদার সমীকরণ। এরপর হচ্ছে সরলরেখার ঢাল নির্ণয়, যে আমরা পড়ে আসছিলাম না, ঢাল নির্ণয়। ঢালের ইংরেজি কি ভাইয়া? ঢালের ইংরেজি হচ্ছে স্লোপ। তারপর স্লোপটা কিভাবে বের করে? ডেল পি ডিভাইডেড বাই ডেল কিউ। এইভাবে হচ্ছে আপনাকে স্লোপ বের করে ফেলতে হবে, ঠিক আছে? এরপর চাহিদার সমীকরণ। আমাদের সাথে যারা আছেন তারা একটু কমেন্ট করে জানান তো, চাহিদার সমীকরণের সমীকরণটা কি হবে? এর কমেন্ট বক্সে লিখেন চাহিদার সমীকরণটা কিরকম হয়। আমি আপনাকে ফার্স্ট এটা লিখে হেল্প করতে পারি, কিউডি ইকুয়ালস টু, তারপর কি হবে? এইবার আপনাদের লিখার পালা। কিউডি ইকুয়ালস টু কি হবে? চাহিদার সমীকরণ কিউডি ইকুয়ালস টু কি হবে? আপনাদের জন্য এই প্রশ্নটা থাকছে, আপনারা জেনে জানাবেন কিউডি ইকুয়ালস টু কি হবে। যারা পরবর্তীতে ক্লাসটা দেখবেন এই প্রশ্নটার উত্তর দিবেন, ঠিক আছে? ওকে, সো আমরা এরপর সামনের স্লাইডে যাব। আর কি আছে এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ একটু দেখি। এই অধ্যায়ে স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি, এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক ইলাস্টিসিটি। এর পাশাপাশি চাহিদার দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা, আর স্থিতিস্থাপকতা। আমরা বুঝি দামের জন্য যে স্থিতিস্থাপকতা, আয়ের জন্য যে স্থিতিস্থাপকতা, অন্য আরেকটা দ্রব্যের সাথে যে স্থিতিস্থাপকতা, সেটাই আর স্থিতিস্থাপকতা। এগুলো আছে। তারপর আছে হচ্ছে যোগান বিধি। একই কথা আবার, যোগান বিধির নির্ধারক, তারপর হচ্ছে যোগান অপেক্ষক দিয়ে যোগান সমীকরণ, এরপর হচ্ছে যোগান স্থিতিস্থাপকতা, এরপর যোগান সূচি, যোগান রেখা, আর লাস্ট হচ্ছে ভারসাম্য। লাস্ট কি ভাইয়া? ভারসাম্য। তাহলে এই টপিকগুলোই গুরুত্বপূর্ণ। তাহলে কি কি টপিক পেলাম আমরা একটু লিখে দেখি। আমরা একটা টপিক পাচ্ছি ভাই উপযোগ, একটা টপিক পাচ্ছি ভাইয়া উপযোগ, আরেকটা টপিক পাচ্ছি ভাইয়া চাহিদা, আরেকটা টপিক পাচ্ছি ভাইয়া চাহিদা, আরেকটা টপিক পাচ্ছি ভাইয়া যোগান, আরেকটা টপিক পাচ্ছি ভাইয়া যোগান। টপিক হচ্ছে এই তিনটা। এই তিনটা টপিক ভালো করে বুঝলেই আপনি ভাই এই অধ্যায়ের উপরে পুরোটুকু পারবেন। তিনটা টপিক। তাহলে আসেন এই তিনটা টপিক ফলো করে একটা প্রশ্ন সলভ করি আমরা।
এখানে আমাদের একটা প্রশ্ন দিয়েছে, বড় প্রশ্ন, বুঝতেই পারছি একটু ঝকমারি প্রশ্ন। তাহলে এই জাতীয় প্রশ্ন কোথায় আসবে? কুমিল্লা ছাড়া আর কোথায়? ঠিক আছে, কুমিল্লার মানুষজন দুষ্ট দুষ্ট প্রশ্ন করতে ভালোবাসে, তারই একটা প্রমাণ এখানে রয়েছে। তাহলে ফার্স্টেই তারা আমাদেরকে প্রশ্ন করতেছে ঢাল কি। ঢাল কি? আমরা ঢাল কি সূত্রটা দেখে আসছি, S equals to del P by del Q। এটা হচ্ছে ঢালের সূত্র, এটা হচ্ছে ঢালের সূত্র। একটা রেখা কতটুকু ঢালু সেটাই বোঝা যায় ঢাল দিয়ে। এরপর এরপর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যোগান এবং মজুদ এক নয়। এটা আমরা জানি, যোগান আর মজুদ এক না। মজুদ হচ্ছে যতটুকু দ্রব্য দোকানে এনে রাখা হয় ততটুকু হচ্ছে মজুদ, তার মধ্যে যেটা বিক্রয় করার মতো থাকে সেটা হচ্ছে যোগান। এরপর উদ্দীপকের আলোকে মোট উপযোগ রেখা অঙ্কন করো। মোট উপযোগ তো দেওয়াই নেই, আমি আঁকবো কিভাবে? তাহলে বুঝতে পারা যাচ্ছে মোট উপযোগ বের করতে হবে। আসো আসো ভাইরা, আমরা মোট উপযোগটা বের করে ফেলি। তোমাদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রশ্নের মধ্যে আঁকলে হবে না, আমার মতো দুষ্টামি করলে চলবে না, নিজেরা এটা আঁকতে হবে। ফার্স্টে এই পার্টটা আঁকবা, তারপর তুমি মোট উপযোগ বের করবা। মোট উপযোগ বের করবা। তাহলে আসো করি, মোট উপযোগটা বের আমরা করি। আচ্ছা, আমরা মোট উপযোগ বের করবো এখানে। ঠিক আছে, আমরা দেখতেই পাচ্ছি প্রথমটা হচ্ছে 8। মোট উপযোগ কত? প্রথমে 8, তারপরে 8 আর 6, 8 আর 6, 8 এর 6 14। এটা আমি পারি, 8 এর 6 14। তাহলে মোট উপযোগ কত হলো? 14 হলো। তারপর 14 আর 4, 14 আর 4, তাহলে মোট উপযোগ হলো 18, 18 আর 2, মোট উপযোগ হলো হচ্ছে 20। তারপর 20 আর 0, মোট উপযোগ হলো 20, 20 আর মাইনাসের 2, মোট উপযোগ হলো 18। তাহলে তুমি মোট উপযোগ বের করে ফেলছো, তুমি ভাইয়া মোট উপযোগ বের করে ফেলছো। তারপরে বলতেছে উদ্দীপকের আলোকে মোট উপযোগ রেখা অঙ্কন করো। কি করতে হবে? আঁকতে হবে। তাহলে আর কথা না বাড়াও, তুমি এবার রেখাটা আঁকো। তুমি রেখাটা ভাইয়া আঁকো। তুমি খুব ভালো করে জানো এই যে মোট উপযোগটা আছে এটাকে বলা হয় টোটাল ইউটিলিটি। টোটাল ইউটিলিটি, TU, টোটাল ইউটিলিটি। এই পাশটাতে হচ্ছে তোমার ভাইয়া পরিমাণ, সো পরিমাণ হচ্ছে কিউ, পরিমাণ হচ্ছে কিউ, কোয়ান্টিটি। এরপর ফার্স্টে মনে করো এখানে 1, তারপর এখানে 2, 3, 4, 5, কয়টা লাগবে? 6। আচ্ছা 6। এরপর প্রথমে হচ্ছে 8, ফাইন, প্রথমে হচ্ছে 8 পর্যন্ত যাব। তাহলে ফার্স্টে মনে করো আমি একটু উঠলাম, উঠে সাপোজ এইটা হচ্ছে মনে করো, সরি এইটা হচ্ছে সাপোজ 8, তারপরে কত? 14, তার মানে আর একটু উপরে যাব, এইটা মনে করো 14, তারপরে কত? তারপর হচ্ছে 18, তারপরে হচ্ছে সুন্দর রেখা আসতে হবে, তারপর হচ্ছে 18, তারপরে কত? তারপর হচ্ছে 20, মনে করো এটা 20, তারপর কত? তারপরও ভাইয়া 20, তাহলে আবারও হচ্ছে 20, তারপরে কত? তারপরে হচ্ছে আবার 18, তারপর হচ্ছে আবারও 18। তাহলে দেখো ভাই আমি এঁকে ফেলেছি। এঁকে ফেলার পর বিন্দুগুলোকে আবার যোগ করে দিতে হবে। বিন্দুগুলোকে কি করতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে আসো যোগ করে দেওয়া স্টার্ট করি। তাহলে আমি যোগ করে দেওয়া স্টার্ট করলাম, করে দেওয়ার পর এটা TU। এটা কি হলো? TU। এঁকে ফেলেছি দেখো তোমাদের জন্য মোট উপযোগ রেখা। মোট উপযোগ রেখা আমি চাইলে আরো সুন্দর করে 1, 2, 3, 4, 5, 6, 0। এরপর ওপাশটাতে এখানে 8, এখানে 14, এখানে 18, এখানে 20 লিখে দিতে পারি। এইবার আরো পারফেক্ট, এইবার আরো পারফেক্ট। এটাই হচ্ছে আমাদের 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটার উত্তর। 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটার উত্তর। এবার আসলে লাস্টেরটাতে উদ্দীপকের আলোকে প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। উদ্দীপকের আলোকে কি করবো ভাইয়া? তুমি প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগের মধ্যে সম্পর্কটা দেখাবা। তাহলে তুমি দেখাতে স্টার্ট করো। ঠিক আছে, তুমি একটু দেখাও। ঠিক আছে, যে ভাই প্রথমটাতে হচ্ছে এটাতে ছিল 8, ঠিক আছে, প্রথমটাতে ছিল 8, তারপরে কত হয়েছে? তারপরে একটু নিচে নেমেছে 6, তারপরে কত হয়েছে? তারপরে আরো নিচে 4, মনে করো, তারপরে কি হচ্ছে? তারপরে মনে করো 2, তারপরে 0, তারপরে চলে গেছে নেগেটিভে। তাহলে এটা TU আর এটা হচ্ছে MU। কারণ তুমি তো জানো প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি। তাহলে তুমি একে দেখাও। ঠিক আছে ভাই, এভাবেই হচ্ছে তোমাকে আঁকতে হবে। তাহলে আশা করি আমার কথাবার্তা তুমি পরিষ্কার করে বুঝে গেছো যে কোনটা কিভাবে আঁকতে হয়। ঠিক আছে, তাহলে আঁকা কি হয়ে গেল। এইবার আসো আমরা আরেকটু সামনে আগাই। আমাদের এটা আঁকা শেষ, আমাদের 2টা প্রশ্নের উত্তর পেয়ে গেছে আমরা, এটা হবে। ওকে, আসো পরের চ্যাপ্টারে যাই এবার। আচ্ছা, পরের চ্যাপ্টার আমাদের 3 নম্বর চ্যাপ্টার, তৃতীয় অধ্যায়। আমরা দেখব তৃতীয় অধ্যায় আমাদের যে উৎপাদন, তৃতীয় অধ্যায়
আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখান থেকেও ভাই তুমি নিশ্চিত থাকো 2টা করে সৃজনশীল তুমি পাবা, একদম নিশ্চিত কথাবার্তা 2টা সৃজনশীল থাকবেই, আমি না দেখিয়ে বলে দিতে পারি। দেখো 2টা করে সৃজনশীল প্রতিবারই প্রায় ছিল, 2টা, এখানে একটা কম আসছে, 2টা, একটা 2টা ছিলই। এরপর তুমি দেখো এমসিকিউ পার্টেও এখানে মোস্ট অফ দ্য টাইম 4টা 5টা করে প্রশ্ন, 5টা করে প্রশ্ন ছিলই, কম করে ধরলেও 4টা আর 5টা তো নর্মালি থাকে। তাহলে তৃতীয় অধ্যায়ের উপরে 4 থেকে 5টা প্রশ্ন এমসিকিউতে, আর সিকিউতে থাকে 2টা প্রশ্ন। এই হচ্ছে 3 নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ। আমাদের কয়টি করে প্রশ্ন আসে সেটা জানা। এবার আসলে টপিক জানি যে কি টপিকে থাকে ভাই প্রশ্ন। আসলে টপিকটা দেখি। টপিকটা হচ্ছে ফার্স্টে অবশ্যই উৎপাদনের ধারণা, এটা নিয়ে প্রশ্ন আসে। তারপর উৎপাদনের কোনো একটা উপকরণ, এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তারপর ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান এবং হচ্ছে সমানুপাতিক মাত্রাগত উৎপাদন, ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান এবং হচ্ছে সমানুপাতিক উৎপাদন। তুমি জানো ভাইয়া ক্রমহ্রাসমান তার মানে কি হচ্ছে, হ্রাস হচ্ছে ডিক্রিজিং, ঠিক আছে, ডিক্রিজিং। তারপর হচ্ছে বর্ধমান ইনক্রিজিং, ঠিক আছে। তারপর হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে, স্থির থাকতেছে। ওকে, সো এইগুলোর মাত্রাগত উৎপাদন আসতে পারে। তারপর হচ্ছে উৎপাদন ব্যয়, ফার্স্ট উৎপাদন, তারপর হচ্ছে উৎপাদন ব্যয়, তারপর স্বল্পকালীন দীর্ঘকালীন উৎপাদন ব্যয়, মোট গড় প্রান্তিক ব্যয়, তারপর হচ্ছে মোট আয়, গড় আয়, প্রান্তিক আয়। তাহলে মোটা দাগে অধ্যায়টাতে টপিক আছে ভাই, ফার্স্টে আছে উৎপাদন, ফার্স্টে কি আছে ভাই উৎপাদন, এই উৎপাদনে আছে ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, সমানুপাতিক এগুলো। এর পরবর্তীতে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। সেটা কি ভাই উৎপাদন ব্যয়ের মধ্যে আবার স্বল্পকালীন আর আছে দীর্ঘকালীন। এর পাশাপাশি মোট গড় এবং প্রান্তিক, এর পাশাপাশি আছে হচ্ছে আয়। এর পাশাপাশি কি আছে ভাই আয়, মোট আয়, গড় আয়, প্রান্তিক আয়। এই 3টা টপিক নিয়ে এই অধ্যায়, আর কিছু না। এবার তুমি ঝটপট এই অধ্যায়ের কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলো। আমাদের এখানে 2টা প্রশ্ন আসছে, 2টা আমরা ধূপধাপ উত্তর দিয়ে ফেলবো। প্রথমটা মাত্রাগত উৎপাদন, এটা তোমরা সবাই পারবা। এরপর সংগঠনকে উৎপাদন ব্যবস্থার কাণ্ডারি বলা হয় কেন? আমরা সবাই জানি, আমাদের একজন প্রিয় অর্থনীতিবিদ আছে, জানা হচ্ছে মার্শাল। ওই লোকটা বলছিল যে আমাদের যে যে সংগঠক থাকে, ঠিক আছে, সে সংগঠক হচ্ছে ক্যাপ্টেন। সংগঠক হচ্ছে কি ভাই ক্যাপ্টেন। আমাদের কোনো একটা কিছু প্রোডাকশন করার সে হচ্ছে ক্যাপ্টেন। সো তাকে যে ক্যাপ্টেন বলছে, কেন বলছে? কারণ সে কি করে, সে বাকি যে 3টে উপাদান আছে না, বাকি যে 3টে উপাদান ভূমি, শ্রম এবং মূলধন, ভূমি, শ্রম ও মূলধন, এই 3টা উপাদান কে ব্যবস্থা করে? এই 3টে উপাদানকে কে একসাথে নিয়ে আসে? ভূমি, শ্রম, মূলধনকে কে জোগাড় করে? উত্তর হচ্ছে ভাই সংগঠন বা সংগঠক জোগাড় করে। সো দ্যাটস ওয়াই সে যেহেতু সবগুলোকে এক করে, তার কারণে তাকে বলা হয় উৎপাদন ব্যবস্থার কাণ্ডারি। দ্যাটস ইট। তারপর উদ্দীপকে ব্যবহার করে স্থির এবং পরিবর্তনশীল ব্যয়ের একটা তালিকা করো। এখানে অনেকগুলো ব্যয় আছে, কোনটা স্থির কোনটা হচ্ছে পরিবর্তনশীল তার তালিকা করতে বলছে। আমার এত কিচ্ছু লাগবে না, আমি উপরে তাকাবো, তালিকা করে ফেলবো, শেষ। আচ্ছা দেখো, কারখানা ভাড়া আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, কারখানা ভাড়া ডেলি পরিবর্তন হয় না, তাহলে এটা স্বল্প সময়ের জন্য স্থির। এরপর স্থায়ী কর্মচারীর বেতন আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, এইটাও কি হবে স্থির, আসো তারপর কাঁচামাল, আপনি যদি বেশি পণ্য তৈরি করেন তাহলে কাঁচামাল লাগবে বেশি, কম করলে কম, তার মানে এটা হচ্ছে পরিবর্তনশীল। এটা কি ভাইয়া পরিবর্তনশীল, এইটা হচ্ছে ভাইয়া পরিবর্তনশীল। তারপর অস্থায়ী শ্রমিকের মজুরি পরিবর্তনশীল, জ্বালানির ব্যয় অবশ্যই পরিবর্তনশীল, অবচয় ব্যয় অবশ্যই পরিবর্তনশীল, পরিবহন ব্যয় পরিবর্তনশীল, তারপর প্যাকিং খরচ পরিবর্তনশীল, দীর্ঘকালীন ঋণের সুদ পরিবর্তনশীল নয়। এইটা দীর্ঘকালীন ঋণের সুদ, এইটা হচ্ছে ভাই স্থির। তাহলে আমাদের তালিকা করা শেষ। এই তালিকাটাই করতে বলেছিল, ঠিক আছে। আশা করি তুমি বুঝে গেছো ভাই তালিকাটা কি করতে বলছে, কোনটা স্থির কোনটা পরিবর্তনশীল তালিকা করতে বলছিল। দ্যাটস ইট। এরপর আসো পরবর্তী প্রশ্নে। দীর্ঘকাল বিবেচনা করা হলে
উক্ত শিল্প কারখানায় ব্যয়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে কিনা। এইটার উত্তর দিতে হলে ভাই তুমি উপরের গুলা পড়লে হবে না, নিচের গুলা পড়তে হবে। কি বলছে দেখো, কোভিড-19 কারণে লকডাউনে কিছুদিন তার কারখানা বন্ধ থাকে, কিন্তু তিনি লক্ষ্য করেন তখনও তাকে কিছু ব্যয় বহন করতে হচ্ছে, আবার কিছু ব্যয় উৎপাদন বন্ধের সাথেই বন্ধ হয়ে গেছে। এই প্রশ্নটার মানে কি? এই প্রশ্নটার মানে হচ্ছে যেখানে মানে তিনি হচ্ছে কারখানা ফ্যাক্টরি বন্ধ রাখছিল কিছুদিন, তখনও তাকে কিছু ব্যয় বহন করতেছিল। ভাই কোনগুলা? ওই যে কারখানা ভাড়া, তিনি কারখানা বন্ধ রাখলো, কারখানা তো ছেড়ে দেয় নাই, সো তার কারণে তাকে কারখানা ভাড়া তখনও পরিশোধ করতে হচ্ছিল, তাকে কারখানা ভাড়া তখনও পরিশোধ করতে হচ্ছিল। এরপর ওই যে স্থায়ী কর্মচারী, ভাই কর্মচারীটা তো স্থায়ী, ওই কর্মচারীকে উনি বাদ দিছে নাকি? উত্তর হচ্ছে না ভাই, তাকে তো বাদ দেয় নাই। তাহলে স্থায়ী কর্মচারীর বেতন তাকে তখনও বহন করতে হচ্ছিল, স্থায়ী কর্মচারীর বেতন তাকে তখনও বহন করতে হচ্ছিল। এরপর ওই যে দীর্ঘকালীন সুদ বহন করতে হচ্ছিল, সো দ্যাটস ওয়াই তার খরচ তখনও বহাল ছিল। এটাই বলছে। এখন বলতেছে দীর্ঘকাল বিবেচনা করা হলে উক্ত শিল্প কারখানায় ব্যয়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে কি? উত্তরটা হচ্ছে দীর্ঘকাল। দীর্ঘকালে সবগুলোই পরিবর্তনশীল। আমরা জানি দীর্ঘকালে কোনো কিছু স্থির না, সব পরিবর্তনশীল, এটা ব্যাখ্যা করতে হবে। এবং দীর্ঘকালে উৎপাদন বন্ধের সাথে সাথে বন্ধ হয়ে গেছে, নিচের পার্টটা থাকবে না, তখন হচ্ছে সবগুলোই, মানে এখানে বলছে না কিছু ব্যয় তিনি হচ্ছে যখন ফ্যাক্টরি বন্ধ করেন তখনও চলে, তখন তিনি যখন দীর্ঘকালের কথা চিন্তা করবেন সবগুলোই পরিবর্তনশীল হয়ে যাবে। সো এটাই হচ্ছে লাস্টেরটা উত্তর। তারপর আরেকটা প্রশ্ন দেখি, এবার কি বলছে? এবারে বলছে দিনাজপুর বোর্ডের প্রশ্ন। এবারে আমাদেরকে আলোচনা করতে বলছে দিনাজপুর বোর্ডের প্রশ্ন। কি প্রশ্ন? কত সহজ প্রশ্ন করছে দিনাজপুর বোর্ড। দেখো, উৎপাদন কি, এটা তো তোমরা পারবাই ভাই, উৎপাদন করা বলতে কি বোঝো। এরপর স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের সকল উপাদান কি স্থির? উত্তর হচ্ছে বড় করে একটা না। বড় করে একটা কি ভাই? না। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের সকল উপাদান স্থির নয়। এরপর আসো পরেরটাতে, উদ্দীপকের ভিত্তিতে মোট উৎপাদন রেখা আঁকো। কি রেখা আঁকবো? দেখো তুমি, কত সহজ প্রশ্ন। বলতেছে তিনি 2 বিঘা জমি চাষ করেন 2010 সালে। 2010 সালে তিনি 1000 টাকা শ্রম মূলধন, 1000 টাকা ঢালছে লোকটা, আচ্ছা ভালো করছেন, ঢালছেন 30 মণ ধান পাইছে। 1000 টাকা ঢেলে এইটা হচ্ছে মনে করো তার শ্রম ও মূলধন, আর শ্রম ও মূলধন, আর এইটা হচ্ছে মনে করো ধান, এইটা হচ্ছে ধান, ব্যাকেটে লিখে রাখলাম ধান আসতেছে মনে মনে, তাহলে 30 মণ। আচ্ছা 2010 গেল, 2011-তে আসি। 2011 সালে তিনি হচ্ছে টাকার পরিমাণ বাড়াবে না? অবশ্যই বাড়াবে। 2000 টাকা দিচ্ছে, 2000 টাকা দিচ্ছে, আর ওনার হচ্ছে ভাই উনি উৎপাদন করেছে 50 মণ ধান, 50 মণ, ভালো, খুব ভালো। 2012-তে আসি। 2012 সালে তিনি এবার টাকা ঢালছে কত? এবার টাকা আরেকটু বাড়াইছে, 3000 টাকা, 3000 দিচ্ছেন, ভালো কথা দিচ্ছেন। এবারে উনি পেয়েছে 65 মণ ধান, আচ্ছা ভালো। এরপর আসেন 2013 সাল। 2013 সালে এসে তিনি আবার টাকা ঢালছে, কত? আরো বেশি, 4000, খুব ভালো। টাকা বাড়াতে থাকেন, 4000, 4000 টাকা ঢালার পর তিনি ধান পাইছেন 75 মণ। এই হচ্ছে তার অবস্থা। শেষ, আমাদের অঙ্ক করা শেষ ভাই, শেষ। ফার্স্টে এটা সুন্দর করে সাজাইছি, তারপরে বলছো উদ্দীপকের ভিত্তিতে মোট উৎপাদন রেখা অঙ্কন করো। মোট উৎপাদন রেখা কি করবো? আঁকবো। আচ্ছা আঁকি, আসুন আসেন ভাই, আমরা এঁকি, একে একে দেখি, ঠিক আছে? তারা আমাদেরকে আঁকতে বলছে, আমরা এঁকে দিব, ঠিক আছে? সো প্রথমে বলতেছে 30 মণ, তাহলে আমরা মনটাকে এই পাশে রাখি আর শ্রম মূলধনটাকে এই পাশে রাখি। সাপোজ তাহলে 1000, 2000, 3000, 4000 দিলাম। দেওয়ার পরে ফার্স্টে ছিল মনে করেন 30, তারপরে 50, তারপরে 65, তারপরে 75। তাহলে প্রথমে যখন 1000 দিয়েছিলাম, শূন্য থেকে জাস্ট রেখাটাকে এরকম করে দিয়ে দিলাম, শেষ। কারণ এই যে শেষ, এটাই হইতেছে আমাদের মোট উৎপাদন রেখা। তাহলে মোট উৎপাদন টোটাল প্রোডাকশন, এই যে টিপি, এটাই হচ্ছে টিপির লাইন, ঠিক আছে? আপনি বলবেন এটা কিভাবে হলো ভাই, এটা কিভাবে হলো? আপনি বলবো এই যে 1000 টাকা ঢালছেন, তো 1000 টাকা ঢেলে এই যে 30 মণ ধান পাইছেন। এরপর কত ঢালছেন? 2000 টাকা ঢালছেন না? এই যে 2000 টাকা ঢালছেন, আপনি 50 মণ ধান পাইছেন। এর পরবর্তীতে আপনি 3000 টাকা ঢালছেন, আপনি হচ্ছে 65 নাকি 65 কেজি পাইছেন, তারপর 75 কেজি পাইছিলেন, 4000 টাকা ঢেলে, শেষ হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই এই হচ্ছে টোটাল প্রোডাকশনের লাইন, হয়ে গেল। আসেন তারপর একটা, উদ্দীপকের প্রান্তিক উৎপাদন কি ক্রমহ্রাসমান? আগে বের করতে হবে প্রান্তিক উৎপাদন, তারপর বের করতে হবে
এইটা ক্রমহ্রাসমান কি না। আগে বের করতে হবে প্রান্তিক উৎপাদন, তারপর ক্রমহ্রাসমান কিনা। অলরেডি মোট উৎপাদন বের হওয়া আছে, আমি জাস্ট মোট উৎপাদনটা এখানে লিখবো। মোট উৎপাদনটা লিখবো 30, 50, 65, 75। এইটা হচ্ছে টিপি, এটা হচ্ছে টিপি। তাহলে টিপি থেকে আমি বের করবো এমপি মার্জিনাল। টিপি থেকে কি বের করবো? মার্জিনাল। আমি জানি মার্জিনাল কিভাবে বের করতে হয়। প্রথমটাতে 30 আর 50 ব্যবধান কত? ব্যবধান হচ্ছে 20। 30 আর 50 ব্যবধান কত? 20। 50 আর 65 ব্যবধান কত? 15। 65 আর 75 ব্যবধান কত? 10। ধীরে ধীরে 30 থেকে 20, 20 থেকে 15, 15 থেকে 10 কমছে। অবভিয়াসলি এটা ক্রমহ্রাসমান, অবভিয়াসলি এইটা ক্রমহ্রাসমান। সে বলছে, প্রশ্ন কি বলছে? সঙ্গতিপূর্ণ কিনা। আপনি বলবেন অবশ্যই হ্যাঁ সঙ্গতিপূর্ণ, হ্যাঁ সঙ্গতিপূর্ণ। হয়ে গেছে ভাই আমাদের 4 নম্বর প্রশ্ন ব্যাখ্যা। ফার্স্টে আমি পুরো গ্রাফটা ওইখান থেকে এনে করছি, করে দেখিয়েছি যে ধীরে ধীরে কমেছে, তারপর ক্রমহ্রাসমান কিনা আমি দেখিয়ে দিয়েছি, উত্তর হয়ে গেল। এই ছিল আমাদের 3 নম্বর অধ্যায়ের কয়েকটা সৃজনশীল। আমরা 2টা সৃজনশীল 3 নম্বর অধ্যায় থেকে দেখে ফেলেছি। আসুন এবার 4 নম্বর অধ্যায়ে যাই। তবে তার আগে আমাদের কিছু কথা বলে রাখা ভালো। আপনারা যারাই আমাদের এই ক্লাসগুলো দেখেন, তাদের কাছে যদি ক্লাসগুলো কিছুটা হলেও উপকারী মনে হয়ে থাকে, তাহলে তারা কিন্তু আমাদের পুরো কোর্সে জয়েন করে ফেলতে পারেন। আমাদের এই পুরো কোর্সে আপনাদের জন্য অনেকগুলো ক্লাস থাকছে, খুবই স্বল্প পরিসরে, অর্থাৎ স্বল্প টাকাতে স্বল্প সময়ে আপনাকে অনেকগুলো ক্লাস প্রোভাইড করার চেষ্টা করছে বিজনেস টাইটান। কিভাবে? আপনি একটু দেখেন আমাদের এই যে ব্যবস্থাটা বা এই কোর্সটার মধ্যে আপনি যখন এনরোল করবেন, এনরোল করলে আপনাকে একটা বই সম্পূর্ণভাবে ফ্রি দেওয়া হচ্ছে। আপনি দেখেন চমৎকার একটা বই যার নাম হচ্ছে নেক্সট স্টেপ, সম্পূর্ণ ফ্রি আপনাকে এই বইটা দেওয়া হচ্ছে। এই বইটা কিসের উপরে লেখা? এই বইটা একটা প্রশ্ন ব্যাংক। আপনারা যখনই এইচএসসি শেষ করে আপনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবেন, তখনই আপনার সবার আগে যেটা দরকার হবে সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক। আপনাকে দেখতে হবে কোন ভার্সিটিতে কি প্রশ্ন আসে। চমৎকার করে এই বইটাতে এটা দেয়া আছে। অবাক করা ব্যাপার হচ্ছে এই বইটার দামই প্রায় 300 থেকে 400 টাকার মধ্যে, ঠিক আছে? বইটারই অনেক দাম। সেখানে আপনাকে এই বইটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছে, কোর্স ফ্রি মাত্র 1000 টাকার মধ্যে। 1000 টাকার অনেক বড় একটা টাকা বইটাতেই চলে যাচ্ছে, কিন্তু তারপরও এই বইটা আপনি এই কোর্সে ভর্তি হলে সম্পূর্ণ ফ্রি পাবেন। পাশাপাশি এই কোর্সে অনেকগুলো লাইভ ক্লাস, প্রায় 50টার কাছাকাছি লাইভ ক্লাস, 45টার কাছাকাছি ক্লাস টেস্ট, প্রায় প্রতিটা মানে অনেকগুলো ক্লাস টেস্ট, ঠিক আছে? লাইভ ক্লাসে 50টা ক্লাস কিভাবে বন্টন করা হয়েছে এখানে দেয়া আছে। বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি, আইসিটি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, অর্থনীতি, পরিসংখ্যান, এক্সট্রা ক্লাস, সব মিলিয়ে মোট 50টা ক্লাস। কোনো কিছুর তারা কমতি রাখেননি। আছে ক্লাস, আছে ক্লাস টেস্ট, আছে মডেল টেস্ট, আছে সাজেশন, এবং থাকছে প্রতিটা ক্লাসের পিডিএফ। তাহলে আপনারাই বিচার বিবেচনা করে দেখুন, চমৎকার একটা বই ফ্রিতে দেওয়া হচ্ছে, পাশাপাশি এতগুলো ক্লাস থাকছে, এতগুলো পরীক্ষা থাকছে, ক্লাস শিট থাকছে বা ক্লাসের পিডিএফ থাকছে, সাজেশনের শিট থাকছে। চমৎকার একটা ডিল হতে পারে আপনাদের জন্য। বিচার বিবেচনা করে দেখুন আর দ্রুততার সাথে যোগ দিয়ে ফেলুন আমাদের এই কোর্সটিতে। এরপর আরেকটি কথা বলে রাখা ভালো, ক্লাস কিন্তু খুব দ্রুতই শুরু হয়ে যাচ্ছে। 10 এপ্রিল থেকে ক্লাস শুরু হচ্ছে, যোগদান করুন তাই খুব দ্রুততার সাথে। এরপর আসুন আমরা এবার 4র্থ অধ্যায়ের পথে পা বাড়াবো। 4র্থ অধ্যায় আমাদের পরিচিত একটা অধ্যায়, বাজার। আমাদের খুবই পরিচিত অধ্যায় বাজার। কি বলে বাজার? বাজার বলার চেষ্টা করে যে প্রতিবার আমার থেকে প্রশ্ন আসবেই, কনফার্ম। কয়টা করে? আগের মতোই 2টা করে প্রশ্ন থাকবেই। সৃজনশীল কয়টা করে ভাইয়া? 2টা করে থাকবে। তুমি দেখো ভাই, 2টা, একটা কম আসছে সিলেট, যশোরে, বরিশালে আবার 2টা। তাই সৃজনশীল 2টা পাবা, এমসিকিউ তুমি পাবা প্রায় 4 থেকে 5টা। 4 থেকে 5টা, দেখো সবগুলোতে 5টা। তারপরও একটাতে যেহেতু কম আসছে আমরা কম করেই ধরি, 4 থেকে 5টা তুমি এমসিকিউ পাওয়াই পাবা। তাহলে তুমি বুঝতেছো এই অধ্যায়ের গুরুত্বটা কতটা বেশি, ঠিক আছে? এই হচ্ছে এই অধ্যায়। এই অধ্যায়ের টপিক কি আছে এই অধ্যায়ে মোটা দাগে যে টপিকগুলো আছে সেটা হচ্ছে বাজারের শ্রেণীবিভাগ, এটা বর্ণনা করতে হবে। বিভিন্ন ধরনের অর্থনৈতিক বাজারের মধ্যে তুলনা করতে হবে। মনে করো ভাইয়া একচেটিয়া বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার,
অলিগোপলি, মনোপলি, মনোপসনি, অলিগোপসনি, এরকম বিভিন্ন বাজারের তোমাকে তুলনা করতে হবে। তারপর ফার্ম এবং শিল্পের মধ্যে পার্থক্য, তারপর হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর হচ্ছে একচেটিয়া বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে স্বাভাবিক মুনাফা হয়, কিভাবে অস্বাভাবিক মুনাফা হয়, কিভাবে লোকসান হয়। একচেটিয়া বাজারেও কিভাবে এরকমভাবে আমাদের মুনাফা হয়, পুরো ব্যাপারটাই আমাদেরকে দেখতে হয়। এই দুইটা পার্ট, লাস্টের এই দুইটা পার্ট বেশি ইম্পর্টেন্ট। বলা যেতে পারে কনফার্ম এই দুইটা থেকে প্রশ্ন থাকবে, এই দুইটা থেকে প্রশ্ন থাকবেই। এবং কনফার্ম টপিক হচ্ছে এই দুইটা, কনফার্ম টপিক হচ্ছে এই দুইটা, প্রশ্ন থাকবেই। ওকে, আসো এবার এই অধ্যায় থেকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন ধুপধাপ করে সলভ করে ফেলবো। প্রশ্ন বলছে স্থানীয় বাজার কি? প্রশ্ন বলছে স্থানীয় বাজার কি? এটা সবাই পারে। স্থানীয় বাজার এটা কি? বাজারকে মূলত অঞ্চলের বেসিসে তিনটা ভাগে ভাগ করা হয়েছিল। একটা ছিল স্থানীয়, আরেকটা ছিল হচ্ছে জাতীয়, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক। আরেকটা কি ভাই? আরেকটা হচ্ছে আন্তর্জাতিক। তো সেখানে প্রশ্ন করেছে ওকে, আন্তর্জাতিক, ঠিক আছে। ওকে, সো তুমি বুঝতেই পারতেছো আমাদেরকে প্রশ্ন করেছে স্থানীয় বাজার কি, ঠিক আছে। এরপর একচেটিয়া কারবারে এ আর বড়, এম আর ছোট হয় কেন? একচেটিয়া বাজারে এ আর এভারেজ রেভিনিউটা মার্জিনাল রেভিনিউ হচ্ছে বড় হয় কেন? কারণ এটা একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারে হচ্ছে একজন মাত্র বিক্রেতা থাকে, একজন বিক্রেতা থাকার কারণে তার স্বাধীনতা থাকে। এটার কোনো হচ্ছে নিকট পরিবর্তক দ্রব্য থাকে না, তার কারণে এখানে এভারেজ রেভিনিউটা বড় হবে। এরপর উদ্দীপকের উল্লেখিত পণ্য দুটি কোন কোন বাজারের সাথে সংশ্লিষ্ট, কি বলতেছে দেখি। কালাম সাহেব ক ও খ দুটি পণ্য ক্রয় করলেন। তিনি দেখলেন ক পণ্যটির সরবরাহকারী একজন, আর কিছু বলতে হবে না। ক পণ্যটির সরবরাহকারী একজন, একচেটিয়া বাজার, শেষ, কথা শেষ। ক পণ্যটির সরবরাহকারী একজন, এটা একচেটিয়া বাজার, কথা আর হবে না, এটা একচেটিয়া বাজার, শেষ। অপরদিকে খ পণ্যের বাজারে অসংখ্য ক্রেতা, আর কথা বলার দরকার নেই, এটা পূর্ণ প্রতিযোগিতা। এটা ভাই পূর্ণ প্রতিযোগিতা। আমরা প্রশ্ন দেখা মাত্রই সিদ্ধান্তে চলে যাব, প্রশ্ন দেখা মাত্রই কি করব? সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবো। ওটা ছিল একচেটিয়া বাজার, আর এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে এই দুইটা বাজারের সংশ্লিষ্টতা লিখবো, এই দুইটা বাজারের তুলনা করবো। একদমই সহজ প্রশ্ন। একটা বাজারে হচ্ছে বিক্রেতা একজন, একটা বাজারে বিক্রেতা অসংখ্য। একটা বাজারে অনেকগুলো দ্রব্য, মানে নিকটবর্তী অনেকের কাছে দ্রব্য আছে, সেখানে দ্রব্য একজনের কাছে। একটা বাজারে দাম 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 খুব একটা পরিবর্তন হয় না, মানে দাম খুব বেশি বাড়া কমা হয় না, ওই বাজারে দাম বাড়া কমা হয়। একটা বাজারে যে কেউ প্রবেশ করতে পারে, যে কেউ বের হয়ে যেতে পারে, ওই বাজারে কেউ প্রবেশ বা কেউ বের সহজে হতে পারবে না। দ্যাটস ইট। এরপর আসো ভাই পরের অধ্যায়ে চলে যাই, আমাদের সময় একটু কম। আমরা দেখতে পাচ্ছি রমজান মাস, জোহরের নামাজের সময় প্রায় হয়ে এসছে, একটু আমরা দ্রুততার সাথে যাব। আমাদের নবম অধ্যায়, আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নবম অধ্যায় থেকে আমাদের ভাই এবার সৃজনশীল প্রশ্ন একটু কম হতে পারে, ঠিক আছে। নবম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন মোস্ট অফ দ্য টাইম ভাই একটা। মোস্ট অফ দ্য টাইম কয়টা? একটা। মোস্ট অফ দ্য টাইম কয়টা ভাই? একটা থাকে। আর এমসিকিউ যদি তুমি খেয়াল করে দেখো, তাহলে এমসিকিউ মোস্ট অফ দ্য টাইম তোমার 3 থেকে 4টা, মোস্ট অফ দ্য টাইম 3 থেকে 4টা থাকবে। এ হচ্ছে কথাবার্তা। এমসিকিউ থাকবে 3 থেকে 4টা, সৃজনশীল প্রশ্ন থাকবে একটা। এখন প্রশ্ন হচ্ছে কোন টপিক থেকে প্রশ্ন থাকে। আসো দেখি টপিকটা একটু দেখে নেই। আমাদের এখানে প্রশ্ন হতে পারে সামগ্রিক আয় হিসাবে জিডিপি, জিএনআই, তোমরা সবাই এটা পারার কথা, জিএনআই, তারপর হচ্ছে এনএনআই, এগুলোর ধারণা। সামগ্রিক ব্যয়ের অংশ হিসাবে ভোগ, সঞ্চয়, ঠিক আছে, ভোগ আমরা পড়েছিলাম, কনজাম্পশন, সঞ্চয়, সেভিংস, বিনিয়োগ, ইনভেস্টমেন্ট, এবং সরকারি ব্যয়, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এগুলোর ধারণা। সঞ্চয়ের সাথে বিনিয়োগের সম্পর্ক, সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট, তাদের মধ্যে রিলেশন। তারপর আবদ্ধ অর্থনীতিতে লেখচিত্র অঙ্কন, ঠিক আছে। আমরা দেখি এই টপিকগুলো থেকে কোনটা পরীক্ষা এলো, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রশ্ন আছে, আমরা ফার্স্টে নিচের প্রশ্নগুলো সলভ করি। উদ্দীপক অনুসারে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। আচ্ছা, করলাম। প্রশ্নটা দেখি। একটা অর্থনীতিতে ভোগ সমীকরণ
সি সমান সমান সামথিং, বিনিয়োগ আছে, তারপর হচ্ছে সরকারি ব্যয় আছে, তারপর হচ্ছে রপ্তানি আছে, আমদানি আছে। আচ্ছা, এই প্রশ্নটা সলভ করতে হবে আমাদেরকে। বলছে জাতীয় আয় নির্ণয় করো, ভারসাম্য জাতীয় আয়। আমরা সবাই পারি ওয়াই সমান সমান সি প্লাস আই প্লাস জি প্লাস সি প্লাস আই প্লাস জি প্লাস রপ্তানি আর হচ্ছে আমদানি। ঠিক আছে, আমদানি রপ্তানি। সো এই আমদানি রপ্তানি থেকে, ঠিক আছে, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে ভাই আমদানি রপ্তানি আছে, সি প্লাস আই প্লাস জি আমরা করে ফেলছি, তারপর ঠিক আছে আমদানি রপ্তানি আছে, সো তারপর আমরা কিভাবে করব? ঠিক আছে, আমরা সবাই জানি তারপর কিভাবে করব। একটু আপনারাও আমাদেরকে কমেন্ট বক্সে জানান যে আপনারা এই ব্যাপারটা জানেন কিনা। সি প্লাস আই প্লাস জি তারপরে হচ্ছে কিভাবে হবে, সি প্লাস আই প্লাস জি তারপরে হচ্ছে কিভাবে হবে। আমরা জানি এটার অত্যন্ত সহজ একটা সূত্র আছে, সেই সূত্র মতে হচ্ছে যেতে হবে। ঠিক আছে, সি প্লাস আই প্লাস জি তারপরে আমরা হচ্ছে কিভাবে যাব। ঠিক আছে, এইটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের প্রশ্ন। আচ্ছা, আশা করি আপনারা বুঝে গেছেন আমরা কিভাবে যাব সি প্লাস আই প্লাস জি। তারপর আমাদের এখানে আমদানি রপ্তানি যেটা আছে সেটা দিয়ে বের করে ফেলবো সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস এম। ঠিক আছে, এরপর সমীকরণে মান বসালেই আপনার উত্তরটা পেয়ে যাবেন। সমীকরণে জাস্ট মানটা বসাবো, বসে উত্তর বের করে ফেলবো। এরপর বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধি পেয়ে বিনিয়োগ হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টটা, আয়টা। এরপর হচ্ছে রপ্তানিটা, মানে যে এই জায়গাটা যদি চেঞ্জ হয় তাহলে এইটার মধ্যে কি পরিবর্তন আসবে সেটা হচ্ছে দেখাতে হবে। ঠিক আছে, এই দুইটার কথাই বলছে, আর কিছু না। ওকে, মান চেঞ্জ করে দেখবো কি পরিবর্তন হয়। এরপর লাস্ট অধ্যায় আসি, আমাদের লাস্ট অধ্যায় নবম, এরপর দশম অধ্যায় দশম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন। দশম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আমাদের সাধারণত থাকে হচ্ছে ভাই দুইটা করে, বা একটাও থাকতে পারে, এক অথবা দুই। আর এমসিকিউ প্রশ্ন থাকবে হচ্ছে এই অধ্যায় থেকে হচ্ছে ভাই 4 থেকে 5টা। এই হচ্ছে দশম অধ্যায়। এখন দশম অধ্যায় থেকে সাধারণত আমরা জানি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ভাই খুব সহজ, একটা হচ্ছে মুদ্রার পার্ট। সো মুদ্রা থেকে হচ্ছে প্রশ্ন থাকবে, একটা হচ্ছে মুদ্রার পার্ট, মুদ্রা থেকে প্রশ্ন থাকবে। আরেকটা মুদ্রার চাহিদা যোগান, এখান থেকে প্রশ্ন হতে পারে। আরবিং ফিশার, আমাদের পরিচিত মানুষ, আমাদের পরিচিত ভাইয়া, এমবি সমান সমান পিটি একটা সূত্র দিয়ে গেছিল ভাইজান। সো সেই সূত্রটার উপরে প্রশ্ন হতে পারে। এরপর ব্যাংকের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, দ্যাটস ইট, আর কিছু না। কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, যদিও বইতে অনলাইন ব্যাংকিং আছে, মোবাইল ব্যাংকিং আছে, বাট মোস্ট অফ দ্য টাইম কেন্দ্রীয় ব্যাংক আর বাণিজ্যিক ব্যাংক আসে, আরবিং ফিশারের সমীকরণটা আসে, মুদ্রার চাহিদা যোগান, এগুলো নিয়ে প্রশ্ন থাকে। তাহলে আসো একটাবার দেখি কি সৃজনশীল প্রশ্ন আছে। দেখি, ফার্স্টে বলছে নিকাশ ঘর কি, এটার আবার উত্তর দেওয়ার কি আছে। বাংলাদেশ ব্যাংক বা একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক তাকেই বলা হয় হচ্ছে নিকাশ ঘর। আর এখানে কেন নিকাশ ঘর বলা হয়, কারণ অন্যান্য যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো তাদের হিসাবপত্র নিকাশ করা, হিসাবপত্র সমাধান করা, জমা দেওয়া সবকিছু করে কেন্দ্রীয় ব্যাংকে। সো দ্যাটস ওয়াই এটাকে বলা হয় নিকাশ ঘর। কোন একটা ব্যাংক বিপদে পড়লে কেন্দ্রীয় ব্যাংকই তাকে হচ্ছে ঋণ দিয়ে সাহায্য করে, দ্যাটস ওয়াই তাকে বলা হয় ঋণদানের শেষ আশ্রয়স্থল। পলি কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেন? পলি এমন একটি আর্থিক প্রতিষ্ঠানে কাজ করে যাকে মুদ্রা বাজারের অভিভাবক, কি বলে, অভিভাবক। এটি নোট প্রচলন, মুদ্রা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি পলি তিনি কাজ করেন কেন্দ্রীয় ব্যাংকে, পলি আপু কেন্দ্রীয় ব্যাংকে কাজ করবেন। এরপর হচ্ছে পলি এবং মলি, দুইটার প্রতিষ্ঠানের কার্যক্রমের পার্থক্য। তাহলে মলি নামে আরেকজন আছে, এই যে মলি, আগে পড়ে আসছি পলি, এখন পড়ব মলি অন্য একটা প্রতিষ্ঠানে কাজ করে যেটা জনগণের নিকট হতে আমানত সংগ্রহ করে স্বল্প এবং মধ্যমেয়াদী ঋণ প্রদান করে। বুঝতেই পারা যাচ্ছে বাণিজ্যিক ব্যাংক, দেখারও দরকার নেই। বাণিজ্যিক ব্যাংক, দুইটার পার্থক্য দেখাতে হবে। ঠিক আছে, আমাদেরকে কেন্দ্রীয় ব্যাংক আর বাণিজ্যিক ব্যাংকের পার্থক্য দেখাতে হবে, এটা পারবো ইজিলি। ঠিক আছে, অথবা ক্লাস যখন আমাদের শুরু হবে তখন আমরা ধীরে সুস্থে এগুলো দেখবো। আচ্ছা, লাস্টে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আবার আরেকটা প্রশ্ন বলতেছে, সসীমবিহিত আর অসীমবিহিত মুদ্রার মধ্যে সসীমবিহিত প্রশ্ন পারা যাবে আশা করি। দাম স্তর বৃদ্ধি অর্থমূল্যের সাথে কিভাবে সম্পর্কিত, এই প্রশ্ন আমার মনে হয় না উত্তর করার আসলে কোনো দরকার আছে। আমাদের সবার এই প্রশ্নটা পারা আছে, যাদের এই প্রশ্নটা পারা নাই তাদের জন্য আমরা যেটা করতে পারি, ছোট্ট করে আমরা আপনাদের জন্য হচ্ছে সূত্রটাই লিখে দিতে পারি। আমরা সবাই এটা জানি
সো এই সূত্র থেকে আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন, ঠিক আছে। পি হচ্ছে দাম স্তর, ভিএম হচ্ছে অর্থ মূল্য, ঠিক আছে। অর্থ অর্থ মূল্য মূল্য, ভ্যালু মূল্য হচ্ছে ভ্যালু, অর্থ মানে হচ্ছে মানি, তাহলে মানির ভ্যালু অথবা ভ্যালু অফ মানি। সো এইটা হচ্ছে এই যে ভিএম, আর অর্থ মূল্য এটা, আর পি হচ্ছে প্রাইস, সো দাম স্তর, প্রাইস লেভেল। সো দুইটা কিভাবে সম্পর্কিত যে দেখেন ভাই, 1/p বিপরীত ব্যস্তানুপাতিকভাবে বিপরীতভাবে সম্পর্কিত। এরপর উদ্দীপক থেকে দাম স্তর নির্ণয় করো। করে ফেললাম, দাম স্তর নির্ণয় করতে বলছেন, করলাম, সমস্যা কি? এমভি সমান সমান পিটি, আরবিং ভাই সূত্র দিয়েছে না, আরবিং ফিশার সূত্র দিয়েছে, সূত্র লিখেছি, করে ফেলেছি। আর আপনি বলবেন ভাই এখানে তো একটা এম প্রাইম আছে, এখানে তো একটা ভি প্রাইম আছে, তাহলে কিভাবে করব? ঠিক আছে, এইটা করার জন্য আমরা জাস্ট এম ভি ইকুয়ালস টু এম প্রাইম ভি প্রাইম সমান সমান পিটি, এটা করতে পারি। বের করতে বলছে কি দেখেন ভাই, বের করতে বলছে দাম স্তর মানে পি বের করতে বলছে, পিটি এর পাশে রাখি, তাহলে টিটি এর পাশে নিয়ে আসি, দ্যাটস তাহলে পি এর সমীকরণ এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইডেড বাই টি। তাহলে এই যদি হয় সমীকরণ, এম কত আছে, পি তো মুদ্রা 2000, লিখেন আপনি 2000, আমি বাংলায় লিখছি, ঠিক আছে, বাংলায় লিখছি 2000। ভি বিহিত মুদ্রার প্রচলন গতি 8, লিখলাম হচ্ছে 8, যোগ চিহ্ন, এই দুইটা গুণ করব, তারপর যোগ চিহ্ন। এম প্রাইম ঋণপত্রের পরিমাণ হচ্ছে 1000 লিখলাম। এরপর ভি প্রাইম হচ্ছে 4, দেখেন এখানে লেখা আছে 4, তাহলে লিখলাম হচ্ছে 4। এরপর আমাদের লেনদেনের পরিমাণ হচ্ছে 1500, লিখলাম 1500। এবার আপনারা নিজেরা করতে হবে, ক্যালকুলেটরটা চাপ দিলে অ্যান্সার বের হয়ে যাবে, ওটাই হচ্ছে ভাই আমাদের কি হবে, দাম স্তর বা পি, ওটাই হচ্ছে দাম স্তর, দ্যাটস ইট, ওটাই হচ্ছে আমাদের দাম স্তর। আশা করি আপনাদের এই ব্যাপারটা বুঝতে বাকি নেই, কিভাবে বের করবো। আরবিং ফিশারের একটা সূত্র আছে, এমবি ইকুয়ালস টু পিটি, এখানে যেহেতু এম প্রাইম ভি প্রাইম আসছে, তাহলে সূত্রটা হবে এমবি প্লাস এম প্রাইম ভি প্রাইম ইকুয়ালস টু পিটি, পুরোটার মান বসালে আমি উত্তর পেয়ে যাবো, ক্যালকুলেটরে চাপ দিলে অ্যান্সার বের হয়ে যাবে। এরপর উদ্দীপকের এম 1000, এইটার মানটা চেঞ্জ হবে, এমটা 1000 করে দিতে হবে, আর এম প্রাইমের মান 500 হলে দুইটার মান চেঞ্জ করব। আমার কথাটা বোঝেন, দুইটার মান চেঞ্জ করব, চেঞ্জ করার পর পি কত আসে বের করব। তাহলে এখান থেকে মানে প্রথম এখান থেকে আপনি একটা P1 পাবেন, এরপর আপনি একটা P2 পাবেন, একটা P1 পাবেন, একটা P2 পাবেন। দুইটা পাওয়ার পর এই P1 এর জন্য আপনি VM বের করবেন, এই যে VM ইকুয়ালস টু 1/p, সো VM এর মান বের করবেন। তারপর পরেরটার জন্য আপনি আরেকটা বের করবেন, কি বের করবেন, আপনি হচ্ছে মানে টাকার ভ্যালু বের করবেন, ঠিক আছে, ভ্যালু টাকার ভ্যালু মানে হচ্ছে আপনি অর্থমূল্য বের করবেন, কি বের করবেন, অর্থমূল্য। দুইটা অর্থমূল্য বের করলেই আপনি দুইটার সম্পর্ক পেয়ে যাবেন, সেই সম্পর্কটা পরবর্তীতে চিত্রের সাহায্যে আপনি প্রকাশ করবেন, দ্যাটস ইট। আশা করি আপনি বুঝে গেছেন এই দুইটা প্রশ্ন কিভাবে সলভ করতে হয়। আর এই দুইটা প্রশ্ন যদি আপনি বুঝে যান, মোটামুটি ভাবে আমাদের ক্লাসটা প্রায় শেষের দিকে, সো মোটামুটি ভাবে আমাদের ক্লাসটা শেষ। সো ক্লাসটা যেহেতু শেষ, আরেকবার আপনারা দেখে নিতে পারেন আমাদের কোর্সে কিভাবে এনরোল করা যেতে পারে, কিভাবে যোগ দেওয়া হতে পারে। আজকের এই ছোট্ট ক্লাসটায় মাত্র 1 ঘন্টা 20 মিনিট সময় আমরা 6টা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে কথা বলে ফেলেছে। কয়েকটা বোর্ডের আমরা প্রতিটা অধ্যায়ের প্রশ্ন সমাধান করেছি, প্রতিটা অধ্যায় থেকে কয়টা করে সৃজনশীল প্রশ্ন আসবে, কয়টা করে এমসিকিউ প্রশ্ন আসবে, সেগুলো বলে দিয়েছে। আশা করি এই ক্লাসটি আপনাদের এইচএসসি পরীক্ষায় অর্থনীতি প্রথম পত্রের জন্য বেশ ভালোভাবে সহায়ক হবে। পরবর্তীতে এবং বর্তমানে যখনই আপনারা এই ক্লাসটি দেখেন, আপনাদের বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে এই ক্লাসটি শেয়ার করবেন, এবং আপনাদের যদি অর্থনীতি প্রথম পত্র সংশ্লিষ্ট যে কোনো প্রশ্ন থেকে থাকে জানিয়ে দিতে পারেন মন্তব্যের ঘরে। পরবর্তী সময় হলেও ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সফল হন এই প্রত্যাশায় আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। ভালো থাকুন সকলে, আল্লাহ হাফেজ।